নমস্কার, আমি প্লাবিতা। ট্যাশ করুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন মীনাক্ষী সেন শর্মার লেখা গল্প বৈকার্য। গল্পটি আমরা নিয়েছি ফ্রিডম বুকস থেকে প্রকাশিত লেখিকার গল্প সংকলন অতল গ্রাস থেকে। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে সারন্ধা, দিগক্ষরা এবং বুড়ি। শুরু হতে চলেছে মীনাক্ষী সেন শর্মার লেখা বৈকার্য। হ্যাঁ রে, তোকে একটা লিঙ্ক পাঠিয়েছি, দেখ কি অস্বাভাবিক না মোটিভটা। আচ্ছা, তুই কি লেখালেখি ছেড়ে এখন এসব করছিস ভাই? বাংলা সাহিত্যের উদীয়মান জলজলের নক্ষত্র কোথায় পুজোর সময় নতুন বইয়ে সই বিলিয়ে পাঠকদের ধন্য করবে, সেলিব্রিটিদের সঙ্গে উদাস মুখে ফটো তুলে সোশ্যাল মিডিয়া কাঁপাবে, তা না গর্তে ঢুকে অনলাইন শপিং এ রিসার্চ করছিস। আরে ধুর, ওসব করার জন্য তো মাঞ্জা মারতে হয় বোন। এত পুরনো বন্ধু হয়েও তুই ব্যথাটা বুঝলি না? প্রাণ খুলে শপিং করারও কি উপায় আছে? সেই দিন বারবেরি স্টোরে গিয়ে কি অবস্থা, লোকজন ঘিরে ধরে পুরো হাউন্ডেড। ইনভিটেশন পেয়ে একটা হাই এন্ড বুটিকে গেলাম, সেখানে গিয়েও সেম কেস। শপিং ছেড়ে সবাই শুধু অটোগ্রাফ চায়, ইরিটেটিং। শেষে শপের বাইরে থেকেও লোকজন ছুটে এসে উফ বাপরে বাপ। এনিওয়েজ, রাস্তায় বেরোনোর আর জো নেই রে দিগু। অনলাইন ছাড়া আর গত্যন্তর কি বল? ও তা কিসের মোটিভ? দিগক্ষরার গলায় নিষ্পৃহতা মাখা ভদ্রতা। সানন্দা ফোনের আড়ালে ঠোঁট কামড়ায়। ছোটবেলার বন্ধু হঠাৎ সেলিব্রিটি হয়ে গেলে সম্পর্কগুলোও অনেক সময় একটু তালগোল পাকিয়ে যায়। ওসব যদিও সচেতনভাবেই উপেক্ষা করে চলে, সে উপেক্ষা করে কিন্তু ভোলে না। যাকে রাগলে চলবে না। আরও অনেককেই ফোন করা যেত, কিন্তু দিগক্ষরা ব্লক প্রিন্টিং নিয়ে কিছুদিন কাজ টাজ করছে শোনা ছিল, তাই আমার সোশ্যাল মিডিয়ার ফিডে এসেছিল বুঝলি। ওই বেচা কেনার অ্যাডগুলো দেয় না, বেশ স্ট্রাইকিং জানিস। যেমন ডিজাইন তেমনি আনকমন সব কালার, আর ওই সব ড্রেসেই সেই একই রিপিটেটিং মোটিভের ছবিটা তাই বড় করে দেখছিলাম জানিস। তাই দেখতে দেখতে ভাবলাম তোকে একবার জিজ্ঞেস করি। শেয়ার করেছি, দেখ। আচ্ছা, দেখছি। তা মোটিভে কি এমন আছে ভাই যে আমাদের সেলিব্রিটি রাইটারের চোখ আটকে গেল? নেক্সট বেস্ট সেলারের প্লট পেয়ে গেলি বুঝি? দেখ দিগু, তুই তো জানিসই আমি অর্গ্যানিক জিনিসপত্র কিরকম পছন্দ করি। এদের কাপড় সুতো থেকে শুরু করে সব কিছুই ন্যাচারাল। রঙগুলো সব ভেজিটেবল ডাই, অথচ কি ঝকমকে, না দেখলে বিশ্বাসই করবি না। শুধু ওই মোটিভটা ভীষণ অদ্ভুত জানিস। মোটিভটা দেখে মনে হলো একটা পুরনো ধ্যাবড়ানো মূর্তির ছবি, ব্লক বসিয়ে পরপর ছাপ দিয়েছে। তুই খোল না, ছবিটা খোল, বলছি তারপর। আচ্ছা, দাঁড়া। এই তো। আরে এ তো পাতি ব্লক বসিয়ে ছেপেছে রে, ভালো করে করতেও পারেনি, দেবড়ে গেছে। এইটা তোর ভালো লাগলো? আরে তুই ছবিটা দেখ ভালো করে। আচ্ছা, কিসের ছবি মনে হচ্ছে বলতো? এটা তো কোনো মূর্তি মনে হচ্ছে। ওই পুরনো দাগ ধরা পাথরের মন্দিরের গায়ে যেরকম যক্ষিণী টাইপের মূর্তিগুলো থাকে না, ঠিক তেমন। ডিটেলসে তো ভালো বোঝা যাচ্ছে না রে। আরেকটু জুম করে দেখ, কিছু দেখতে পেলি? মূর্তিটা ভাঙা নাকি? দুই হাতে উঁচু করে দুটো কি যেন ধরে আছে, কিন্তু মাথাটা এক্স্যাক্টলি অর্ধেকটা নেই, রাইট? আর মুখটা লম্বা এবড়ো খেবড়ো ভাবে আধ ভাঙা। অন্যদিকের মুখটা কেমন ভোঁতা মতো, ইনকমপ্লিট। আর ওই দিকের কানটাও তো নেই মনে হচ্ছে। একদম ঠিক ধরেছি। আরে এ তো একটা স্বাভাবিক ভাঙা মূর্তি, পুরনো স্থাপত্যে যেমন আকছার দেখা যায়। হ্যাঁ, কমার্শিয়াল ডিজাইন হিসেবে এটাকে ব্যবহার করাটা একটু আনইউজুয়াল, কিন্তু আজকাল নভেলটির নামে তো কত কিছুই হচ্ছে। এতে এত অবাক হচ্ছিস কেন? আর তুই তো কয়েকদিন আগে নেড়ি কুকুরের বাঁকা লেজের প্রিন্ট আঁকা শাড়ি পরে টিভিতে সাক্ষাৎকার দিলি, তাই না? ফ্যাশন জগতে তো রীতিমতো হইচই ফেলে দিয়েছিলিস। সারন্দার উত্তেজনার ছিঁটে ফোটাও নেই দিগক্ষরার গলায়।
সে যেন উল্টে একটু আশ্চর্যই হলো। সারন্দা একটু থমকালো। কথাটা মিথ্যে নয়, সাধারণের থেকে আলাদা হতে চাওয়াটা আজকাল যেন তার নেশায় দাঁড়িয়ে গেছে। পোশাকে, লেখায়, মন্তব্যে এত লিটারারি সেলিব্রিটির ভিড়ে সারন্দা দত্তগুপ্ত একজনই হয়, আর তা মানুষকে বোঝানোর জন্য কম খাটতে হয় না তাকে। কিন্তু এই ব্যাপারটা তো ঠিক তা নয়। সারন্দা আসল খটকাটা বেমালুম চেপে গিয়ে বোঝানোর চেষ্টা করে। তুই বুঝতে পারছিস না দিগু। আচ্ছা, তুই কখনো দেখেছিস এইরকম যক্ষিণী মূর্তি? মানে ইন রিয়েল লাইফ? সাধারণত সময়ের সঙ্গে সঙ্গে ভোতা হয়ে আসা চোখ, নাক, মুখ দেখা যায়। দেওয়ালে আটকানো না থেকে যদি এমনি মূর্তি হয়, তার হাত পায়ের অংশ ভেঙে মিসিং হতেই পারে। কিন্তু এই রকম শুধু মাথাটুকু ওপর নিচ বরাবর আধ ভাঙা কখনো দেখেছিস? দেখ, পুরো মাথা ওড়ানো মূর্তিও আছে, কিন্তু সে তো হামলাকারীদের হাতে মন্দিরের দেবদেবীর মূর্তি। সাধারণ প্রহরী বা যক্ষিণীর মূর্তি এভাবে ভাঙা। দেখ, আমি প্রত্নতত্ত্ব বা ইতিহাসের স্টুডেন্ট নই সরু, তুইও নস। কতটুকুই বা জানি। হয়তো এমনও হয়েছে, নিশ্চয়ই হয়েছে। না হলে এরা মূর্তির ছবি পেল কোত্থেকে? ছবিটাকে ডিজিটালি অল্টার্ড বলেও তো মনে হচ্ছে না। অবশ্য তাক লাগানোর জন্য আসল ছবি চেঞ্জ করেও বানিয়ে থাকতে পারে। পসিবল। তুই এটা নিয়ে এরকম মাথা ঘামাচ্ছিস কেন? আসল ব্যাপারটা কি, খুলে বলতো। আরে সেই রকম কিছু না, অদ্ভুত মনে হলো তাই তোকে দেখালাম। আর অনেকদিন তো কথাও হয়নি আমাদের, না? সেই রিউনিয়নে দেখা হয়েছিল। ভালো আছিস তো? ভালোই আছি রে। তোর খবর রাখি অবশ্য। লাস্ট বেস্ট সেলারের একটা পার্টি হবে তো বস। আর এসব আন্তাবড়ি জিনিস নিয়ে মাথা ঘামাস না তো, বরং এর ওপরে একটা গল্প লিখে ফেল। দেখবি উল্টো পাল্টা চিন্তা সরে মাথাটা একেবারে খালি হয়ে যাবে। ঠিক বলেছিস। চল রাখি রে। ওকে, বাই। একটু হেসে ফোনটা রাখলো সারন্দা। মাথাটা একটু বেশি খালি হয়ে আছে মোটিভটা দেখাই স্তক। ফোনের স্ক্রিনশটটার দিকে তাকায় সে। একটা সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনের ছবি। ফুসিয়া পিঙ্ক কুর্তা, লাইম গ্রিন ক্রপ টপ, ওয়াইন রেড জ্যাকেট, পরপর সব দৃষ্টিনন্দন জামাকাপড়ের ছবি। এগুলো ভেষজ রং, তবে আসল চমকটা কিন্তু মার্কেটিংয়ে। চেঞ্জ লাইফ, চেঞ্জ লাক, সারন্দা বিড়বিড় করে পড়ে। বাকি ইংরেজি অংশের তর্জমা করলে দাঁড়াচ্ছে, আপনি কি হতাশায় আছেন? পরিশ্রমের উপযুক্ত মূল্য পাচ্ছেন না? আপনার যোগ্যতা সত্ত্বেও সবাই আপনাকে ছাড়িয়ে চলে যাচ্ছে? আমাদের সম্ভার একেবারে আপনার জন্য। আপনার পরিবর্তিত জীবনের জন্যে ঘরে নিয়ে আসুন আমাদের এই উৎকৃষ্ট সৃষ্টি। বেঁচে দেখুন অন্যের জীবন। নিজের ভাগ্য ও জীবন পরিবর্তনের চাবিকাঠি এখন আপনারই হাতে। ভাইকারিয়ার অনবদ্য পসরা ব্যবহার করে আমাদের সঙ্গে সামিল হন এক অনবদ্য যাত্রায়। ভাইকারিয়া, দ্য লাইফ চেঞ্জিং লাইন অফ অ্যাপারেলস। নৈমিত্তিক সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে এই অদ্ভুত বিজ্ঞাপনে এসে চোখ আটকে গিয়েছিল সারন্ধার। আজকাল লাকি ক্যান্ডেল থেকে বাস্তু ঠিক করা ফার্নিচার সবেরই বাজার রমরমা। টার্গেটেড মার্কেটিংয়ের জোরে তার ফিডেও বোধহয় আজকাল একটু বেশি দেখা যায় এদেরকে। সারন্ধা কপাল টিপে ধরে। যন্ত্রও মন পড়তে পারে আজকাল। পারে না এক তার ভাগ্য দেবতা, নইলে একের পর এক বেস্ট সেলার লিখেও তার পুরস্কারের ঝুলি ওই কালকুচুটে ধৃতরাষ্ট্র বর্মার থেকে ভারী হয় না কেন? ফলোয়ারের সংখ্যাতেও লোকটা টেক্কা দিয়ে যাচ্ছে আজকাল। কোনো দিন যদি দিদি খেতে আসবে না, 4টে বাজতে চললো যে। জ্যোৎস্নার ডাকে চিন্তাটা ছিঁড়ে যায়। বিরক্তিতে সারন্দার ভুরুটা আর একটু কুঁচকে গেছে। তোকে বলেছি না কাজের সময় ডিস্টার্ব না করতে? গলাটা একটু গম্ভীর করেই ধমকে ওঠে সারন্ধা। এদের একটু চাপে না রাখতে জানলে মুশকিল। অল্প বয়সী মালকিন পেয়েই মাথায় চড়ে নাচবে। তুমি তো ফোন করছিলে, কাজ করছিলে নাকি? জ্যোৎস্না অম্লান বদনে জবাব দেয়, 11 বছরের এইটুকু ছুরির সাহস দেখো। বস্তি থেকে তুলে এনে বাড়ির ঠিকে কাজে না লাগালে সব তেজ বেরিয়ে যেত। সারন্ধা রাগ চেপে যথাসাধ্য গাম্ভীর্য রেখে একটা মাপা হাসি ছোলায়। অনেক কথা শিখেছিস দেখছি এই 2 মাসে। যা, রঞ্জনকে বল ঠিক 5টায় গাড়ি বের করতে। কি হলো, কিছু বলবি? পিত্তি পড়ে যাবে দিদি, 2টো মুড়ি খেয়ে নাও না। মুড়ি? ভাবতেই
নাকে শুকনো মুড়ির গন্ধটা লেপটে গেল যেন। টালির চাল, উনুনের ধোঁয়া আর নোংরা তেল চিটে এক ফালি উঠোনের হাওয়া পাক খেয়ে নাসারন্ধ্রে ধাক্কা মারল। সারন্ধার সারা শরীর কুলিয়ে উঠল। তার বাড়িতে এসব আনার চল যে নেই এতদিনেও জানে না মেয়েটা, নাকি ইচ্ছে করে তাতাচ্ছে। সারন্ধা চোখ খুলে ছুরির ফলার মতো একটা হাসি আঁকল মুখে। আর কিছু? কাল দেরিতে আসবো দিদি, স্কুলের রেজাল্ট আনতে যাব। নখ খুঁটছে জ্যোৎস্না। যাত চলে, কাল তো মতির মাও ডুব মারবে বলে রেখেছে। কি সব নাকি শাশুড়ির অসুখ টসুখ, সব কটা সুযোগ পেয়ে ফাঁকিবাজি শুরু করেছে। একা হাতে সামলাতে সামলাতে সারন্ধা হাঁপিয়ে ওঠে। মাঝে মাঝে মনে হয় আসানসোলের বাড়ি থেকে মা বাবাকে এনে রাখলে এসব সামাল দেওয়া যেত। মুখের হাসি অক্ষত রেখে সে বলে, শোন, কাল আর আসতে হবে না তোর। সত্যি দিদি? তাহলে রেজাল্টের পর স্কুলের আন্টিরা মায়ের সঙ্গে দেখা। পরশু এসে এই মাসে যতদিন কাজ করেছিস একেবারে ততদিনের মাইনে নিয়ে যাস। আমার তো কাজের লোক ছাড়া চলবে না। আর রানু অনেক দিন ধরেই বলছিল ও কাজ করতে চায়। তোরও নাইট স্কুল করে কাজ করতে অসুবিধে হচ্ছে বোধ হয়। না না দিদি, আমি কাল ভোরেই চলে আসবো। যেমন আসি, তুমি রাগ করো না। রেজাল্ট মা গিয়ে নিয়ে আসবে। শোন জ্যোৎস্না, তোকে ছোট বোনের মতো করেই বলছি, মন দিয়ে কাজটা কর। পুজোর সময় ঠিক মাইনে বেড়ে যাবে, বলতে হবে না। আর আমি তো তোর দিদির মতোই, নাকি? নরমে গরমে না এলে এদের দিয়ে কাজ করানো বড় কঠিন। হ্যাঁ দিদি। জ্যোৎস্না আবার নখ খোটে, বদ অভ্যেস। তোমার একটা প্যাকেট এসেছে, আনবো? সকালেই ডেলিভারি হয়েছে প্যাকেজটা। বেশ রংচঙে প্লাস্টিকের মোড়কের ওপর ঘন সবুজে ভাইকারিয়ার লোগোটা জলজল করছে। উত্তেজনা চেপে সারন্ধা উদাসীন গলায় বলে, যা আমার কফিটা নিয়ে আয়। জ্যোৎস্না উৎসুক চোখে উঁকি ঝুঁকি মারছিল। বেজার হয়ে চলে গেল। এদিকে আনন্দে বুকের ভেতরে দমটা আটকে আসছিল সারন্ধার। আজও এসব ছোটোখাটো অপ্রত্যাশিত জয়েও কত আনন্দ হয়। জীবনে জেতাটা ভোরে উঠেই রোজ বিছানায় বসে সানি সাইড আপ খাওয়ার মতো দৈনন্দিন হয়ে গেলেও তুলতুলে কুসুম ফাটিয়ে মাখামাখি করার মতো এক টুকরো হলদে শিশুসুলভ আনন্দ। কপাল ঠুকে ভাইকারিয়ার ফ্রি মার্চেন্ডাইজ পাওয়ার রেজিস্ট্রেশন করার সময়ও কি সে ভেবেছিল যে প্রথম 25 জনের মধ্যে থাকতে পারবে? এই তো লাক। ভাগ্যের ফিরতি তো হাতে নাতেই দেখা যাচ্ছে। না না, লাক নয়, আসলে জেতাটা সারন্ধার ন্যায্য পাওনা। সোফায় গিয়ে বসলেই হাতে আসা গরম কফির কাপের মতো। দরজাটা ভিজিয়ে প্যাকেটটা ব্যস্ত হাতে ছিঁড়ল সে। ফ্রিতে কি পাওয়া যাবে সেটা ভাইকারিয়ার ওয়েবসাইটে বলা ছিল না। দামি গোলাপি নেটে যত্নে মোড়া একটা কাপড়ের পিণ্ড, সোনালি স্যাটিন ফিতের পাকে উকি মারছে খসখসে হ্যান্ডমেড একটা পেপারের কার্ড। কংগ্র্যাচুলেশনস, you have been chosen to be a part of our ever-growing family. Please enjoy this tiny gift and watch your luck change. Welcome to this wonderful ride to the other side. And don't forget to leave a review. আজকাল নতুন সেলাররা একে অন্যের থেকে আলাদা হওয়ার চেষ্টায় হামেশাই এসব পার্সোনালাইজড নোট পাঠিয়ে থাকে। সারন্ধাও যে সাংঘাতিক আপ্লুত হলো তেমনটা নয়। চটপট নেটের মোড়কটা খুলতেই চেনা মোটিফে একটা উজ্জ্বল বেগনে গোলাপি গোল্লা পাকানো কাপড়ের তলা। ভাঁজটাচের ধার দিয়ে যায়নি এরা। বিশাল ঘেরের কাপড়টা পরিপাটি করে কার্পেটের মতো গোল করে মোড়া। তুলে ধরতেই পাকে পাকে নেমে খুলে গেল সেটা। একটা গাঢ় উজ্জ্বল বেগুনি গোলাপি ম্যাক্সি টপ। মস্ত ঘরের জায়গায় জায়গায় নিপুণভাবে ঝোলানো বসানো দাঁড়ানো আলোগুলোই এক এক দিক থেকে এক এক রঙের দুতি ছড়াচ্ছে। পরিচিত মোটিভটা সোনালি ছাপাই জামা জুড়ে। চোখের কাছে নিয়ে ভালো করে দেখল সারন্ধা। সেই একই থ্যাবড়া অপরিচ্ছন্ন ব্লক প্রিন্টিং, তবে শিল্পীর গুণে বেশ একটা অ্যান্টিক চেহারা নিয়েছে। কাপড়টা বেশ ভারী, খসখসে। হাতে নিলে কেমন যত্নে রাখা মায়ের পুরনো দামি সিল্কের শাড়িগুলোর কথা মনে পড়ছে। যাকে ফ্রি গিফটের পক্ষে খুবই চলনসই তা মানতেই হবে। সারন্ধা জামাটা মেলে ধরে খুশি হতে গিয়েই হঠাৎ বোকা বনে গেল। ভুল সাইজ নাকি? রেজিস্ট্রেশন করার সময় তো সে স্পষ্ট লিখেছিল মিডিয়াম।
জামার ঘাড়ের ট্যাগটা খুঁজতেই তাতে জল করছে। এক্সট্রা স্মল। সারন্ধার খুশিটা এক মুহূর্তে আকাশে উড়তে উড়তে ধপ করে মাটিতে আছড়ে পড়েছে। বিরক্তিতে আবার মুখ কুঁচকে গেছে তার। গায়ের সামনে ধরে আয়নাতে দিব্যি বোঝা যাচ্ছে এ জামা তার অঙ্গে উঠবে না। ইস, টেলারকে দিয়ে অল্টার করাতে গেলেও জামাটার চার্মটাই নষ্ট হয়ে যাবে, আর এর সঙ্গে মানানসই ফ্যাব্রিকও পাওয়া দুষ্কর। হতাশ হয়ে সোফায় বসল সারন্ধা। সামনে কফি টেবিলে খোলা ল্যাপটপে একটা আধা লেখা অপেক্ষায়। জামাটা হাত থেকে নামাতে ইচ্ছে করছে না। প্রতিবার আনমনে কাপড়টায় আঙুল বোলালেই কেমন নিশ্চিন্তি বোধ হচ্ছে। ওটা কোলের ওপর রেখেই ল্যাপটপে ভাইকেরিয়ার ওয়েবসাইটের ঠিকানাটা খুলল সে। হোয়াট? গেল কোথায় সাইটটা? আরে কাল সকালেই তো রেজিস্ট্রেশন করলাম। এটো তো আসছিল সোশ্যাল মিডিয়ায়। স্ক্রিনে ফুটে উঠেছে এরর 404, ওয়েবসাইট নট ফাউন্ড। বারবার পেজ রিফ্রেশ করেও একই ঘটনা। আরে কাল রাতেও তো মোটিফের ছবিটা নেওয়ার সময়। তাহলে কি যান্ত্রিক গোলযোগ? এনিওয়ে, সাইটটা ফিরে আসার পরেই না হয় জামাটা বদলে দিতে বলা যাবে। হাই তুলে সোফাতেই টান টান হয় সারন্ধা। যদিও ফ্রি গিফট বদলে দেওয়ার আবদার কতটা মানা হবে কে জানে। গাটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে। অসময়ে চোখটা লেগে গেল তার। আধো তন্দ্রায় সারন্ধা দেখল তার চোখের সামনে একটা বেকনে গোলাপি চকচকে পর্দা ঢেউ খেলে যাচ্ছে। টাল খেতে খেতে সেও যেন ভেসে চলেছে কাপড়ের পরতে পরতে। সুতোগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। হঠাৎই সামনাসামনি দূর থেকে একটা ছোট্ট কালো বিন্দু বিদ্যুতের গতিতে ধেয়ে এসে বড় হতে হতে মুহূর্তের মধ্যে মুখের একদম সামনে চলে এলো। সেই মোটিফের মূর্তিটা, তবে এখন অনেক স্পষ্ট। প্রিন্টে কালির থ্যাবড়ানোটাও নেই। কাপড়ে আঁকা ছবি নয়, এটা খুব পাথরের মূর্তিটাই যেন। হয়তো আধা আধি এবড়ো খেবড়ো ভাঙা মাথা, আধখানা অক্ষত মুখে একটা বন্ধ চোখ। মোটিফের চোখটা বন্ধ ছিল নাকি? খেয়াল ঠেকছে না। এত কাছ থেকে মূর্তির খড়খড়ে গাটা আর পাথরে মনে হচ্ছে না। নারকেলের ছোবড়ার মতো আঁশ ওঠা, চটচটে ভেজা ভেজা। সারন্দা শিউরে উঠেছে ঘুমের মধ্যেই। আর ঠিক তখনই মূর্তির অক্ষত চোখটা সাঁত করে খুলে গেল। সারন্দা দেখল মরা মাছের মতো ঘোলাটে ঠেলে বেরোনো চোখটাতে মনির জায়গায় দুটো সরু সুতোর মতো সাপ খেলে বেড়াচ্ছে। গাড়ি বের করেছে দিদি। উষাদির ডাকে এক ঝটকায় তন্দ্রাটা কেটে গেছে। থরমরিয়ে উঠে বসলো সারন্ধা। জোসনা তোমার জিনিসপত্র রেডি করে রেখেছে। ওকে বল সাদা বেলি শুটা মুছে রাখতে। যা। বলতে বলতেই সারন্দা শোয়ার ঘরে ঢোকে। খাটের ওপর নিখুঁতভাবে সাজানো 4টে ড্রেস। জ্যোৎস্না এসব ব্যাপারে বেশ চটপটে। সারন্ধার নিচের হাতে ধরে শেখানো। আজ যেতে হবে পথ শিশুদের জন্য একটা অবৈতনিক সান্ধ্য স্কুলে। উপযোগী হালকা প্রিন্টের সাদামাটা দেখতে ডিজাইনার কুর্তা সেটটা তুলে নিল সে। শরীরটা জুতের ঠেকছে না, কিন্তু প্রিন্ট ভিজুয়াল মিডিয়া আসছে, না গিয়েও উপায় নেই। বেরোতে গিয়ে সোফায় রং ঠিকরানো জামাটাই এক পলক চোখ থমকে গেল তার। গরম সোনালি আলোয় ওটাই কেমন সবচেয়ে আভা ঠাহর হচ্ছে এখন। বনেদি আভিজাত্য আছে কাপড়টায়। হাতে তুলে নিয়ে গাড়ির দিকে এগোলো সারন্ধা। জিনিসটাকে ছেড়ে যাওয়া যাবে না, কেউ যদি নিয়ে নেয়। নটা যে এই শহরের সন্ধে রাত, রাজারহাটের এই দিকটা দেখলে তা বোঝার উপায় নেই। মার্কারি ভেপার ল্যাম্পের কমলায় আলো আঁধারি মাখা ছকছকে রাস্তার দুপাশে অন্ধকার পোড়ো জমি। দূরে সারি সারি বহুতলের সিলুয়েট। মাঝে মাঝেই ভূতের চোখের মতো দু একটা জানলা দিয়ে হলদে আলো ছলকে পড়ছে। বেশিরভাগই অন্ধকার। কাঁচতোলা এসি গাড়ির ভেতর বাইরের ঝিঁঝির ডাক কানে আসে না। তুলতুলে জামাটা আনমনে গালে ঘষতে ঘষতে
গাড়ির সামনের আয়নাটার দিকে চোখ যেতেই সচেতন হয়ে পড়ল সারন্ধা। রঞ্জন কাঁচের ভেতর মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মেরে তাকে দেখছে। সে তাকাতেই দৃষ্টি সরিয়ে নিল। আজ কি সারন্ধা একটু বেশি অগোছালো হয়ে পড়ল মিডিয়ার সামনে? কিন্তু তাতে তার কি দোষ? একে তো গাড়ি থেকে নামার সময় যখন রঞ্জন ফিসফিসিয়ে হাতে ধরা জামাটা রেখে যেতে বলল, তখন থেকেই কেমন মেজাজটা খিঁচড়ে ছিল। তার উপর স্পিচের খসড়াটা ভুলে বাড়িতেই ফেলে এসেছে। আগডুম বাগডুম শিশুরাই আমাদের ভবিষ্যৎ গোছের একটা ইমোশনাল বক্তব্য জোড়াতারা দিয়ে বলে নিজের কখানা বই বাচ্চাগুলোর হাতে তুলে দিতে দিতে হাসি মুখে কয়েকটা ক্যান্ডিড শট। আর এরই ফাঁকে একটা বাচ্চা কখন নোংরা শিকনি মোছা হাতে খপ করে তার হাত ধরে ফেললে সে কি করতে পারে? শিরা ওঠা দাগ ধরা ছোট্ট কালো হাতটা দেখে তার অন্নপ্রাশনের ভাত উঠে আসলেও সে তো হাতটা ছাড়িয়ে নেওয়া ছাড়া প্রথমে কিছুই করেনি। আর তারপরেই বাচ্চাটা নাকে কেঁদে তার কোমর জড়িয়ে ধরল। ময়লা মুখটা বেয়ে নাকের জল সারন্ধার জামায় লাগার পরেই তো সে ওটাকে ঠেলে সরিয়ে দিয়েছে। একটু জোরেই হয়ে গিয়েছিল অবশ্য। ততক্ষণে উদ্যোক্তারা বাচ্চাদের সরিয়ে টরিয়ে সামলেও নিয়েছে। কিন্তু তারপরেই সারন্ধার ছুটে ওয়াশরুমে ঢুকে ওয়াক টানার শব্দ কি আর ওত পেতে থাকা সাংবাদিক মহল শুনতে পায়নি? সযত্ন রক্ষিত ইমেজে এক পোঁচ কালি। এখন ম্যাও সামলাতে কি করা যায়? না, বাড়ি ফিরেই কিছু একটা ভাবতে হবে। মতির মায়ের কোলের ছেলেটাকে নিয়ে একটা লাইভ করলে অবশ্য। দিদি দিদি শরীর খারাপ লাগছে, গাড়ি থামাবো? ব্যাকভিউ মিররে রঞ্জনের মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। সারন্দা গম্ভীর গলায় না না, সোজা বাড়ি চলো রঞ্জনদা বলেই সিটে খাড়টা এলিয়ে দেয়। কড়া এক কাপ কফি নিয়ে বসে পরিস্থিতি সামাল দেওয়ার প্ল্যান করতে হবে আজই। চেনাবৃত্তের সাংবাদিক অনেকেই আছে, প্রচুর গালগল্প ফাঁদতে হবে আজ। ক্লান্ত লাগছে সারন্ধার। হাতে ধরা বেগুনি কাপড়ের টুকরোটা থেকে কেমন একটা ছিন ধরা ওম ছড়িয়ে যাচ্ছে মাথার মধ্যে। হঠাৎ ঘ্যাস করে একটা হ্যাঁচকা খেয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। রঞ্জন ব্রেক চেপেছে। কি হলো বলতে গিয়ে মুখের কথা আটকে যায় সারন্ধার। আয়না দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে রঞ্জনের মুখ। বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। বিস্ফারিত দৃষ্টি রাস্তার দিকে। গাড়ির হেডলাইটের উজ্জ্বল আলোয় সামনের রাস্তাটায় আশেপাশের জমাট অন্ধকারের মাঝে রাস্তার ধার ঘেঁষে উবু হয়ে বসে আছে একটা মহিলা। পরনে ডুরে ছাপা শাড়ি, এক মাথা ঘোমটা। দেখে মনে হয় আশেপাশের গ্রামের কেউ হবে। এইসব অঞ্চল তো আগে গ্রামই ছিল। উৎখাত হয়ে মাল্টি স্টোরিডের ঠেলায় জীবিকার প্রয়োজনে এখন এখানেই সব কাজ খুঁজতে আসে। কিন্তু এত রাতে এইভাবে গাড়ি থামার কারণ অবশ্য রাস্তার ঠিক মাঝখানে রাখা একটা কাপড়ের গিঁট বাঁধা পুটুলি। গাড়ি থামানোই যে লক্ষ্য তা বোঝাই যাচ্ছে। বিপদে পড়েছে নাকি? দিদি দিদি কি কিছুক্ষণ আগেই আগের মোড়েই দেখেছি। এত তাড়াতাড়ি গাড়ির আগেই আপনি নামবেন না, আমি দেখছি। রঞ্জনের গলাটা একটু কেঁপে গেল না? দেখার মতো অবশ্য কিছুই করল না সে। ঠাই বসে এক দৃষ্টে মেয়েটাকে দেখছে। সারন্দা বিরক্ত হয়ে গাড়ির কাঁচ নামালো। সারাদিনের ক্লান্তির পর বাড়ি ফেরার পথে আবার কি উটকো আপদ। সে গলা তোলে, এই যে ভাই, কি হয়েছে? কি পোটলাটা একটু সরাও না রাস্তা থেকে। বউটা কিন্তু বসেই থাকে নিরুত্তর। সারন্দা আবার হাঁক পারে, আরে কি হলো? এই যে এই তোমার কি শরীর খারাপ নাকি? শরীর খারাপ লাগছে? রাস্তা হারিয়েছো? উঠে এসো তো একটু, এসো এসো। শাড়ি পরা মূর্তিটা ধীরে ধীরে হাঁটুতে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ায়। এপাশ থেকে ঘোমটার আড়ালে চেহারার কিছুই দেখা যাচ্ছে না। কিরকম কাটকাট ভাবে ঝাঁকুনি দিতে দিতে সোজা হলো বউটা। এবার সারন্ধার জানলার দিকে হেঁটে আসছে সে। একটু দূরে থাকা ল্যাম্পপোস্টের আলোয় এক মাথা কাপড় টানা মুখটা এখনো অন্ধকারে। দিদি ডাকলেন কেন? এইসব রাস্তায় কত কিছু। রঞ্জনের স্বরে ভয়টা সারন্ধার মধ্যেও চারিয়ে যাচ্ছে। লুটপাটের দল নাকি? অসহায় মহিলা সেজে গাড়ি থামিয়ে তারপর ঝোপে ঝাড়ে লুকোনো স্যাঙাত্তির শিকার বানাবে? অত সোজাও না। সারন্দা কড়া গলায় বলে, আরে সত্যি সত্যি বিপদেও তো পড়তে পারে। তুমি রেডি থেকো। বেগর ভাই দেখলেই সোজা গাড়ি চালিয়ে দেবে। মানুষ টানুষ পরোয়া করবার দরকার নেই, সেসব আমি বুঝে নেব পরে। কিন্তু দিদি গাড়ি চালিয়েও সবকিছু। রঞ্জনের কথার মাঝখানেই বউটা গাড়ির এক পাশে এসে দাঁড়িয়েছে।
রাস্তার আলোটা পেছনে, সিলুয়েটে এখনো বড় একটা পরিষ্কার দেখা যাচ্ছে না চেহারাটা। তবে মহিলাটি বেশ লম্বা, দেশে গায়ে তাল ঢ্যাঙা বলতে যা বোঝায় তার চেয়েও কয়েক কাঠি ওপরে। আলগা করে পরা শাড়িটা যেন তালগোল পাকিয়ে হ্যাঙ্গারে ঝুলছে। আর কয়েক পা এগোতেই মুখটা দেখা গেল। অপুষ্ট খয়াটে চেহারা, কালি পরা শীর্ণ মুখ। মহিলা সুলভ লালিত্য একেবারেই নেই সেই মুখে। এই নেতাপানা ময়লা শাড়িটুকুও যেন বড্ড বেমানান ঠেকছে ওই শরীরে। যাব। আচমকা কণ্ঠস্বরে কেঁপে ওঠে গাড়ির দুই যাত্রী। সারন্দা একটু হাঁপো ছাড়ে। গলাটা মেয়েরই, বয়স্ক মহিলা কণ্ঠস্বর। কোথায় যাবে? সারন্দা মুখটা একটু বাড়িয়ে জিজ্ঞাসা করে। এতক্ষণে খেয়াল হয় মহিলা এক হাতে শাড়িটা অল্প তুলে হাঁটছে। তুমি পায়ে চোট পেয়েছো নাকি? আরে কি হলো, কোথায় যাবে তুমি? সারন্দা একটু দমে গিয়েছে। পায়ে চোট থাকলে স্রেফ পথ পাতলে দিয়েই ছুটি নেই। গাড়িতে তুলে গন্তব্যে নিয়ে যাও রে, খুঁজে না পেলে থানায় খবর দেওয়া, রিপোর্ট লেখানো, হ্যাপার এক শেষ। তোর বাড়ি যাব। ভাঙাচোরা মুখটা বেঁকে একটা হাসি ঠেলে বেরোচ্ছে। ক্রমশ যেন আরো চওড়া হচ্ছে হাসিটা। কি বিশ্রী কুৎসিত দেখাচ্ছে মহিলাটিকে। অল্প আলোতে এবড়ো খেবড়ো উঁচু নিচু দাঁতগুলো মিশমিশ করছে। সারন্দার কেমন যেন মনে হতে লাগলো প্রতিবার পা ফেললেই একটু একটু করে লম্বা হয়ে যাচ্ছে বউটা। জানলার বেশ কাছে চলে এসেছে সে। মুখের বেখাপ্পা হাসিটাও চওড়া হতে হতে নিচের চোয়ালটা ঝুলেই যাচ্ছে। সারন্দার আতঙ্কে বিস্ফারিত চোখের সামনে ওটার গাল দুটো চওড়া হাসি ঠেলে ফুলে উঠছে ক্রমশ। চওড়া, কি চওড়া হাসিটা! গলা ঠিকলে অজান্তেই চিৎকার বেরিয়ে আসে সারন্ধার। বিকট একটা আওয়াজ করে ধাক্কা খেতে খেতে গাড়িটা হুড়মুড়িয়ে এগিয়ে যায়। রাস্তায় ফেলা পুঁটলিটার ওপর দিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে দেয় রঞ্জন। চাকার ওঠা পড়ার সঙ্গে খোলা জানলাটা দিয়ে কুড়মুড় করে কিছু গুঁড়ো হয়ে যাওয়ার শব্দ কানে আসে। যেন এক খাবলা মুড়ির ওপর দিয়ে চলে এলো গাড়িটা। সারন্দা পেছনের কাঁচের দিকে ঘোরে, দেখে একটা অস্বাভাবিক লম্বা মূর্তি এক দৃষ্টে তাকিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে। পায়ের কাছের পুটলিটা বোধহয় আলগা করেই বাঁধা ছিল। চাকার তলায় পড়ে সব খুলে ছত্রখান। রাস্তায় গুঁড়ো হয়ে চাকার গায়ে খসতে না যাওয়া কয়েকটা সাদা টুকরোকে গাড়ির টেল লাইটের আলোতে চিনতে বিন্দুমাত্র অসুবিধা হয় না সারন্ধার। ওগুলো হাড়, ভীষণ লম্বা, ফ্যাট ফ্যাটে সাদা, কয়েকখানা হাড়। একা লাইব্রেরি রুমের সোফায় বসে জিপ পোড়ানো কফি খেতে খেতে কাঁপুনিটা এতক্ষণে কমেছে। আগাগোড়া শীতাতপ নিয়ন্ত্রিত ঘরগুলো যেন আজ হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। রঞ্জন গাড়ি ঢুকিয়েই বিনা বাক্যব্যয়ে পালিয়েছে। সারন্ধার রাত্রিকালীন খাওয়া দাওয়া, কফিপত্রের ব্যবস্থা করে উষাদি আর জ্যোৎস্না রাতের মতো বিদায় নিয়েছে। রাত্রে একা থাকাটা সারন্ধার বহু বছরের অভ্যেস। সারাক্ষণ লোকজনের মধ্যমণি হয়ে থাকার মাঝে এটুকু নিঃসঙ্গতা লেখার জন্য জরুরি। কিন্তু আজ মনে হচ্ছে এই 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা যেন গিলে খেতে আসছে। রাস্তার ঘটনাটা যে ঠিক কী হলো বারবার ভেবেও ঠাহর হচ্ছে না। সারাদিনের স্ট্রেসে দেখা হ্যালুসিনেশন, হয়তো এমনি একটা পাগলি ছিল, শহরের পথে অগুন্তি যেমন থাকে, কিন্তু পোটলা ভর্তি চিড়েমুড়ি থাকে কি তাদের? গাড়ি চলে গেলে কর্মর শব্দে ভাঙে। রঞ্জনও কি ভয় পেয়েছে আজ? কাল এলে জিজ্ঞাসা করতে হবে। তবে পালানোর পথে ফিরে তাকিয়ে কি যেন একটা চোখে ঠেকেছিল, কিছুতেই ঠিকঠাক ধরতে পারছে না। কপাল টিপে দৃশ্যটাতে ফিরে যেতে থাকে সারন্ধা। ওই ছেত্রে পড়া নোংরা পুঁটলিটা। চোখ খুলে ভয়ানক চমকে উঠেছে সে। ঘাড় বেয়ে ঠান্ডা নামছে শিরশির করে। পুটলির কাপড়টা সারন্ধার খুব চেনা। হাতে মুঠো করে ধরে থাকা ভাইকেরিয়ার বেগুনি গোলাপি ম্যাক্সি টপটার দিকে তাকায়ও। তেল চিটচিটে ময়লা পুঁটলিটার কাপড়টা তাহলে ঠিক এই রকম দেখতে ছিল একদিন, নাকি সবটাই স্মৃতির কারসাজি?
রাত্রের এই সময়টা লেখা না থাকলে বারান্দায় এসে বসার অবসর। কাছের রেলিংয়ের ওপাশে ঘুমন্ত শহর, চারিদিকে সাজানো বাগানের ঘেরাটোপ, নকল ঘাসের কার্পেটে পা ডুবিয়ে আরামকে তারাই শরীর এলিয়ে দিলেই সারন্ধার নিজেকে কেমন বিচ্ছিন্ন লাগে। বেশ তৃপ্তিদায়ক বিচ্ছিন্নতা, অনেকটা ভ্যাকেশনরত ভগবানের মতো। এই 15 তলার উপরে শহরের কলরব নেই, ফোনের কানেকশনও বোধহয় নেই আজ। সেই কখন থেকে সারন্ধা একের পর এক কল করেই চলেছে, কিন্তু একজনেরও ফোন বাজল না তো। পথশিশুদের অনুষ্ঠানের ঘটনাটা সামাল দিতে আজ রাতের এই কয়েক ঘন্টা বড্ড মূল্যবান। তাছাড়া অন্তত একটা মানুষের গলাও না শুনতে পেলে কেমন হাঁপিয়ে উঠছে সে। চেয়ারে মাথাটা এলিয়ে দেয় সারন্ধা। ঝিরঝিরে ঠান্ডা হাওয়ায় চোখটা সবেমাত্র লেগে এসেছে, হঠাৎই নাকে একটা পোটকা গন্ধ এসে ঝাপটা মারল। সারন্ধা ধর্মড়িয়ে উঠে বসে। বারান্দার রেলিংয়ে ওটা কি ঝুলছে? একটা কালচে কাপড়ের টুকরো নাকি জামা? কোত্থেকে উড়ে এসে পড়েছে স্টিলের রেলিংটার ওপরে। দমকা হাওয়ায় পতপতিয়ে উঠছে দিব্যি। বোঁতা তেল চিটচিটে একটা নোংরা গন্ধ ছড়াচ্ছে ওটার থেকে। এই কয়েক মুহূর্তে কোত্থেকে এলো এটা? উপরতলা থেকে কেউ ফেললো নাকি? ইস, কি বিশ্রী গন্ধ বাবা। সারন্দা টপের কোড়া থেকে একটা ভাঙা ডালের টুকরো তুলে নিয়ে ওটাকে ফেলে দিতে গিয়ে দেখল কাপড়টা বেশ ভারী। মট করে ডালটাই ভেঙে গেল। ওর বাবা! কাছাকাছি গন্ধটা আরো তীব্র, তাড়ানোই যাচ্ছে না। সারন্দা কিচেন থেকে একটা খুন্তি নিয়ে এসে ওটাকে খোঁচাতে গিয়ে টের পেল কাপড়টা রেলিংয়ে আটকে গেছে। ঘেন্নায় নাক মুচকে গেল তার। আরো কয়েকবার খুঁচিয়েও না। ভারী কাপড়টা ওজনে তো বটেই, আঠালো কিছুতে লেপটে একদম সেঁটে আছে স্টিলের সঙ্গে। কালো আলকাতরার মতো চ্যাটচ্যাটে কিছু মাখানো জিনিসটায় নাড়ি উল্টিয়ে বমি আসছিল সারন্ধার, অথচ তার যেরকম পরিষ্কারের বাতি। কাল জ্যোৎস্না আসা পর্যন্ত এই জিনিসটা বারান্দায় পড়ে থাকলে তো এখানে বসা দায় হয়ে যাবে। আর ক্ষণে ক্ষণে এই বিটকেল গন্ধটা যেন বেড়েই চলেছে বাবা। পাশে ঝুলানো গার্ডেনিং গ্লাভস দুটো পরে অগত্যা ওটাকে ধরতে যেতেই, আরে এ কি? কাপড় কোথায়? ভারী আলকাতরার মতো কুচকুচে কালো ঘন তরলের মোটা দড়িপানা হয়ে ঝুলছে রেলিং থেকে। হাত ঠেকাতেই সলতেই তেল পেয়ে ওঠার মতো চামড়ার খাঁজ আঁকড়ে ধরল কালো জিনিসটা। সারন্ধা প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। হাত ছাড়তে ছাড়তেই আঁকশির মতো ধেয়ে ঘন তরলটা গড়িয়ে জেবড়ে হাতটা কবজি অব্দি ঢেকে ফেলেছে প্রায়। সারন্ধা আতঙ্কে গোঙাতে গোঙাতে পা হাত দিয়ে আঠালো জিনিসটা টেনে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে বুঝল ওটা রঙের মতো চামড়ায় ছড়িয়ে যাচ্ছে, যেন একটা শিরা ওঠা নোংরা কালো হাত বিকৃত উল্লাসে শরীর বেয়ে উঠছে তার। এক মুহূর্তও দেরি না করে গার্ডেনিং গ্লাভসটা খুলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলল ও। কালো হয়ে ওটাকে আর চেনাই যাচ্ছে না। কিচেনের সিঙ্কে হাত রেখে ঝরঝর করে কল খুলে দিল। ঘষে ঘষে ধুতে চাইল হাতটা। জলের তলায় ধরতেই থপ করে সিঙ্কে পড়ে গেল কাপড়টা। হ্যাঁ, কাপড়ই তো। ভেজা একটা দলা হয়ে ভারী কালো কাপড়টা পড়ে রইল সিঙ্কের জলে। সারন্দা হাঁপাতে হাঁপাতে ধূপ করে বসল বিছানায়। নাকে বদখত গন্ধটা লেগে রয়েছে। একই দিনে পরপর এত উত্তেজনায় শরীর ছেড়ে দিয়েছে তার। ভয়ানক ক্লান্ত লাগছে। নরম বিছানাটা টেনে ডুবিয়ে নিচ্ছে সারন্ধার দেহ। সিলিংয়ের মৃদু প্রতিফলিত উষ্ণ আলোর বিচ্ছুরণে তন্দ্রায় মিশে যেতে যেতে হাত বাড়িয়ে সবচে বেগুনি জামাটা আঁকড়ে তাতে মুখ ডুবিয়ে দেয় সারন্ধা। ঘুম নামছে। নিঝুম রাত্রে এই 15 তলার ঘরে আর দ্বিতীয় কোনো প্রাণী নেই। কেউ সারন্ধাকে জানালো না যে তার ডান হাতটা এখনো বেজায় কালো হয়ে আছে। কোনই পর্যন্ত এই আধো আলোতেও লক্ষ্য করলে দিব্যি দেখা যাচ্ছে সেটা। আর এই মুহূর্তে তার হাতে ধরা জামাটা থেকে যে চাপা বেগুনি আলোটা ঠিকরে বেরুচ্ছে, আরো উজ্জ্বল হচ্ছে ক্ষণে ক্ষণে, তাতেও ব্যাপারটা স্পষ্ট ধরা পড়ছে। দিদি,
বারান্দার দরজাটা হাট করে খুলে ঘুমিয়ে পড়েছো? যদি হনুমান ঢুকতো। আপন মনে বিড়বিড় করতে করতে উষা স্লাইডিং ডোরটা টানছিল। সবে ভোর হচ্ছে, বাইরের আকাশটাই হালকা সোনালি রং ধরছে, হাওয়ায় শিরশিরে টান। সারন্দার ফোনটা পড়ে আছে আরামকেতারার পাশে নকল ঘাসের মধ্যে ডুবে। ইস, আর একটু হলেই পায়ের তলায় পড়তো। আরে, রেলিংয়ের কাছে চ্যাটচ্যাটে কি লেগে যাওয়ার দাগ? দিদি উঠে দেখলে আর রক্ষে থাকবে না। উষা দৌড়ে কিচেন থেকে ওয়াইপটা নিয়ে আসে, ঘষে ঘষে মোছে। দাগটা যাচ্ছে না তো, বিলিজ দিতে হবে, কাঁচে হেঁটে গেছে একদম। তড়িঘড়ি কফি, টোস্ট, নরম ডিম বানিয়ে সারন্দাকে ডাকতে গেল উষা। শনিবার, দিদির অফিস নেই, আবার লেখালেখির জন্য তাড়াতাড়ি না তুলে দিলে কপালে এ কি? বেডরুমে ঢুকেই থমকে যায় সে। এ নোংরা ছেঁড়া কালো কাপড়টা মেজে এলো কোথা থেকে? ঘুমন্ত সারন্ধার একটা হাত খাট থেকে বেরিয়ে ঝুলছে, তাতে ধরা কাপড়টা মেঝেই লুটোনো। নোংরা একটা কাপড়, ভ্যাবসা একটা গন্ধ ঘুরছে দরজা খোলা মস্ত ঘরটায়। এসি বন্ধ। উষা ধীর পায়ে এগিয়ে ওটা তুলতে গিয়ে চমকে গেল। কই, কালো কাপড় নয় তো, এটা কাল ডেলিভারি আসা সেই জামাটা না? দিদি সারাদিন কিরকম নিয়ে নিয়ে ঘুরছিল, রাত্রেও জড়িয়ে শুয়েছে। কিন্তু স্পষ্ট দেখলাম নোংরা কালো মতো কাপড়। এমন চোখের ভুল হলো? বাইরের বসার ঘর থেকে হঠাৎ আসা শব্দ শুনে কাপড়টা তুলতে গিয়েও থমকে যায় উষা। প্লেট চামচের আওয়াজ হচ্ছে না। মতির মা আজ আসবে না বলে গেল যে কাল। উফ! ব্যথা কোমরটা ধরে হন্তদন্ত হয়ে ওই ঘরে গিয়ে থ হয়ে গেল সে। এ আবার কে? রীতিমতো হতকুচ্ছিত চেহারার একটি মহিলা কিচেনে ঘুরঘুর করে এটা সেটা ঘাঁটছে। এই কে তুমি? ঘরে ঢুকলে কি করে? উষা কি তার কাছে থাকা চাবিটা দরজা খুলে বাইরে ঝুলিয়ে রেখে এসেছে ভুল করে? মহিলা ঘুরে তাকে এক ঝলক দেখেই খ্যাঁক করে হেসে ডাইনিং টেবিলে এসে বসল। তারপর অসম্ভব ক্ষিপ্রতায় ব্রেকফাস্টের খাবারগুলো টেনে নিয়ে খেতে শুরু করলো। উষা বাধা দেওয়ার সময় পায়নি। হতভম্ব হয়ে তাকিয়ে থাকতে থাকতেই তার গাটা কেমন শিরশিরিয়ে উঠল। নোংরা তেলচিটে শাড়ি পরা এই মহিলার চেহারা তার বস্তির আরসব পড়শিদের মতোই, কিন্তু এত তাড়াতাড়ি নিখুঁতভাবে ছুরি কাটা চালাতে তো তারা কেউ পারে না। পরিপাটি করে অভ্যস্ত দক্ষতায় ডান হাতে ছুরি, বাঁ হাতে সুদৃশ্য কাঁটা চামচ বাগিয়ে খপাখপ খাবারগুলো মুখে চালান করছে মহিলাটি। নোংরা আঁচল দিয়ে একবার হালকা করে ঠোঁটও মুছে নিল। 5 হাত দূর থেকে এই দৃশ্য দেখতে দেখতে কেমন ঘোর লেগে যাচ্ছিল উষার। খেয়াল হতেই ছুটে গিয়ে একেবারে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে মহিলার হাত খামচে ধরতে গেল সে। মাথা পর্যন্ত মহিলা ঘোমটা টানা বউটা প্লেট থেকে মুখ তুলে তাকালো। তারপর বোন চাইনার প্লেটে বউটার ডান হাত থেকে ভারী ছুরিটা পড়ার ঠং শব্দটা কানে আসার আগেই উষার চোখের সামনে মহিলাটি নিজের আস্ত ডান হাতটা বিদ্যুৎ বেগে কবজি পর্যন্ত মুখে পুড়ে দিল। কচমচ করে হাড় চিবানোর আওয়াজে হুঁশ ফিরতেই চেরা স্বরে একটা চিৎকার বেরিয়ে আসে উষার গলা দিয়ে। পড়ি কি মুড়ি করে আচার খেতে খেতে মালকিনের বেডরুমের দিকে যাওয়ার আগেই অজান্তে একবার ঘাড় ঘুরিয়েছিল সে। এ কি, ডাইনিং টেবিলটা তো ফাঁকা, কেউ তো বসে নেই ওখানে। পায়ে পায়ে ফেরে উষা, প্লেটগুলো চেটে পুটে খালি। এক কোণে ডিমের কুসুমের ছোট্ট একটা আঁচড় লেগে আছে। কর্কশ কলিং বেলের ডাকে ঘোর ভেঙে গেছে তার। দিদি কেন যে এইসব বিদঘুটে জিনিস দিয়ে ঘর আলমারি ভর্তি করে ভেবে পায় না উষা। বড় লোকের খেয়াল বোধহয় এমনই হয়, সাধারণ মানুষের মতো কিছু করতেই চায় না। জ্যোৎস্না আসার সময় হয়েছে। দরজার কাছে গিয়ে উষা বন্ধ ছিটকিনিটা নামাতে নামাতে এক মুহূর্ত থমকায়। কি একটা ভেবে আই হলে চোখ ঠেকাতেই তার গা কেঁপে ওঠে। এরা কারা? আজকাল ঠাকুর দেবতার মূর্তি থালায় বসিয়ে দৌড়ে দৌড়ে সিধে নেওয়ার চল হয়েছে, কিন্তু এতজন একসঙ্গে, আর কি আজব দেখতে রে বাবা মেয়ে মানুষগুলোকে। কেটো কেটো তাল ঢাঙা চেহারা সব, আবার এক গলা ঘোমটা দিয়ে বাড়ি বাড়ি সিধে চাইতে বেরিয়েছে। রঙ্গ দেখে উষা আপন মনেই মুখ বাঁকালো।
নিচের গেটে মনোজকে আজ ভালো করে মুখ নাড়া দিতে হবে। কাকে কাকে ঢুকতে দিচ্ছে দেখো আজকাল। কি চাই? দরজা এক চিলতে ফাঁক করে অভ্যস্ত গলায় খেঁকিয়ে উঠল উষা। গোটা দলটা কেমন প্যাট প্যাট করে চেয়ে আছে দেখো। 7-8টা জলজ্যান্ত মেয়ে মানুষের মুখে কোনো কথা নেই। ঠাকুর দেবতার ব্যাপার বলে উষা মুখের উপর ঝপ করে দরজা বন্ধ করে দিতে পারে না, ইতস্তত করে। কেমন ময়লা কালচে থালায় বসানো ঠাকুরটা। উষা মূর্তিটাকেই নজর করে দেখার চেষ্টা করে। সাধারণ যে ধরনের পিতল বা শ্বেত পাথর, কোষ্ঠী পাথরের মূর্তি নিয়ে বেরোয় লোকজন, এটা কিন্তু সেরকম নয়। এমনকি মাটির ঠাকুর বলেও তো মনে হচ্ছে না। আর মূর্তিটার ভাঙা নাকি, 2 হাতে উঁচু করে দুটো বাটি মতো কি যেন ধরে আছে, কিন্তু মাথাটা অর্ধেকটা নেই নাকি। মুখটা মনে হচ্ছে লম্বালম্বি এবড়ো খেবড়ো ভাবে হাত ভাঙা। অন্যদিকের মুখটাও কেমন ল্যাপা মোছা, চোখ মুখ কিছু বোঝা যায় না, কান নেই। ওটা কি ঠাকুর কি জানি বাবা। উষা আপন মনে গজগজ করে। দিদিকে ডেকে দেবে। সামনের মহিলা কেমন জুলজুল করে তাকাচ্ছে। এ ঠাকুরের নাম নেই গো, নাক কান কাটা এক চোখ লোকেদের দেবতা, আমাদের দেবতা। কেমন গায়ে পড়ে নিন্দে করার ঢঙে বলে উঠল দলের পেছন দিকের কেউ একজন। তাই হবে, সামনের মেয়ে মানুষটার তো মুখ নড়ছে না, কেমন ঠাই তাকিয়ে আছে তার দিকে। উষার কাটা শিরশির করে। এ আবার কেমন নাম, শোনেনি তো সে জন্মেও। দেবতা নৈবেদ্য নিতে এসেছেন। 2টো চাল ডাল দিয়ে দেবে নাকি? দিয়ে বিদেই করলেই ভালো। এদের হাব ভাব ভালো ঠেকছে না উষার, তার উপরে এতগুলো লোক। কিন্তু এই ঠাকুর কি চাল ডাল নৈবেদ্য নেন? এ ঠাকুর সব খান, ময়লা কালি সব। হাড় কখানা কাপড় মুড়ে গুছিয়ে রেখো বুঝলে, নিয়ে যাবো খান। বলে গোটা দলটা একখানা আওয়াজ না করে গোড়ালিতে ভর দিয়ে যেন পেছনে মুড়ল। তারপর একসার কালো ঢেউয়ের মতো সিঁড়ি গড়িয়ে নেমে গেল। হুঁশ ফিরতেই তরাম করে দরজা বন্ধ করে দিয়েছে উষা। তার মনে কু গাইছে, বাড়ি বয়ে এসব কি বলে গেল মানুষগুলো। আবার কলিং বেলের আওয়াজ। এবার কি এলো? উষা আই হলে চোখ লাগায়। জ্যোৎস্না। কি রে, আজ তোর রেজাল্ট না? দুপুরে আসবি বলেছিলি তো। দরজা খুলে অবাক চোখে ঘাড় গুঁজে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখছিল উষা। পাশ কাটিয়ে ঘরে ঢুকতে ঢুকতে জ্যোৎস্না বলল, না গো উষা দিদি, দিদি একটা কাজ দিয়েছে, সকালে আসতে বলল। বলতে বলতে ঝাড়ন হাতে চেয়ার টেবিলে বোলাচ্ছে জ্যোৎস্না। উষা একবার চোখ কুঁচকে দেখে, এত বড় বড় ঘরগুলোয় আলো হাওয়া খেলে বেশ, তবু এখন ঘরখানা হঠাৎ এমন অন্ধকার লাগছে কেন? বাইরে আবার মেঘ করল নাকি? মাটি ছোঁয়া বড় জানলাটার বাইরে তো দিব্যি কটকটে দিন। ভোলার মাও তো আসবে না আজ, আর আজ পুজো না। কথা শেষ করে হঠাৎ এক জায়গায় থমকে দাঁড়িয়েছে জ্যোৎস্না। ঘরটা আরো ছায়া ছায়া হয়ে আসছে যেন। উষা ঠিক মনে করতে পারে না কিসের পুজো আজ। জ্যোৎস্না কেমন সুর করে টেনে টেনে বলে চলে, দিদি তো আবার পুজো টুজো করে না, এই দেবতা নিজেই পুজো নিয়ে যান। এই এই উষা 2 পা এগিয়ে যায়। মাথাটা হঠাৎ টলে উঠছে কেন কে জানে। যথাসাধ্য গলায় জোর টেনে এনে বলতে চায় সে, এসব কি বলছিস রে তুই? মাথা খারাপ হয়েছে নাকি রে তোর ছেমরি? আহা, রাগ করো কেন গো উষা দিদি, রাগ করো কেন? তুলে তুলে হাসছে ওইটুকু মেয়েটা। হাতের ঝাড়নের নেতাটা ঝুলকালি মাখা তস্য কালচিটে, সেটাই কেমন হাতে পিছিয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে। দিদিকে সবাই কেমন পুজো করে বলো? দেবতা বানিয়েছে না সবাই দিদিকে, মন গড়া দেবতা। তেমনি মন গড়া দেবতা ধরো আর কেউ বানালো, শুধু আরো শক্তিশালী, তখন হতে পারে না? উষা ধপ করে বসে পড়ে। দামি হার্ডউডের মেঝে এই ব্যবসা গরমেও কেমন ঠান্ডা, নাকি উষার শরীরের ভেতর থেকেই থেকে থেকে কাঁপন উঠছে। গাটা শিরশির করছে এখন,
এসব অশৈলী কথাবার্তা শুনে এই দিনের আলোতেও গা হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। ভয় পেলে নাকি গৌসাদি? ভয় পেলে? পেট চেপে বিশ্রী ভাবে হাসছে জ্যোৎস্না। সেই দিকে তাকিয়ে ভয়ে দম বন্ধ হয়ে আসছে উষার। কি বিচ্ছিরি হাসি, কানে গরম সীসার মতো ঢুকে যাচ্ছে আওয়াজটা। আরে, এ তো কলিং বেলের শব্দ। কান থেকে হাত সরিয়ে চোখ খুলে আরো একটু অবাক হয়ে গেল উষা। মাথার কাছে বেজে চলেছে যন্ত্রটা। উঠে ঘাম মুছে আই হলে চোখ লাগায় সে। বাইরে ওটা কে দাঁড়িয়ে? ভয়ে ভয়ে ঝুঁটি দিয়ে ঘুরে ঘরের ভেতরটা দেখলো একবার। দরজায় পিঠ ঠেকানো। এত বড় ফুটবল মাঠের মতো ঘরটায় সে ছাড়া আর দ্বিতীয় জনমনীষী নেই। কাঁপা হাতে দরজাটা খুলল উষা। সকালেই চলে এলাম গো, মা গিয়ে রেজাল্ট নিয়ে আসবে। সকালে না এলে দিদির অসুবিধে হয় না। কৈফিয়তের সুরে বলতে বলতে ঘরে ঢুকছে জ্যোৎস্না। উষা কিছু বলার আগেই দরজায় নতুন গলা। উঠেছে ও? জ্যোৎস্নার পেছনে তরপর করতে করতে দরজা দিয়ে ঢুকলো ঝিনুক। ও ঝিনুক দি, তুমি? তড়িঘড়ি পাল্লাটা ভালো করে খুলে ঝিনুককে ঘরে ঢোকাতে ঢোকাতে এতক্ষণে হাঁপ ছাড়ল উষা। ভাগ্যিস আর এক মুহূর্ত একা এই ফ্ল্যাটে থাকতে পারত না সে। দিদি তো ঘুমোচ্ছে। একমাত্র নিজের প্রকাশকের কাছে জব্দ সারন্ধা। ঝিনুক দি তুলুক তাকে। কি রে, এখনো ওঠেনি? সারন্ধা, সারন্ধা। হাঁকডাক করতে করতে ঝিনুক সারন্ধার বেডরুমে গেল। উষা একটু নিশ্চিন্ত হয়ে ব্যস্ত হাতে কফি চড়ায়। ব্রেকফাস্ট বানাতে হবে আবার। কি যে হলো, কি যে দেখছে সে সকাল থেকে। আর জ্যোৎস্নাটাই বা গেল কোথায়? ও ঘর থেকে তো কোনো আওয়াজ আসছে না। উষা পা টিপে টিপে বেডরুমের কাছে আসতেই দেখতে পায় জ্যোৎস্না ঠাঁই দাঁড়িয়ে আছে দরজার কাছে। ভেতরটায় উঁকি মারছে সে। আচ্ছা, কাল ওইভাবে রিয়্যাক্ট করাটা কি ভালো হলো? তোর একটা প্রতিবাদী গরিব দরদি ইমেজ আছে। তুই বল, লোকে কি বুঝলো ঘটনাটা থেকে? বিছানার চারপাশে হালকা পায়ে ঘুরে বেড়াচ্ছে ঝিনুক। সারন্ধা চোখ মুছে একটা হাই তোলে। হাতে এখনো ভাইকেরিয়ার জামাটা ধরা। মস্ত কাচের জানলা দিয়ে আসা দিনের প্রথম নরম আলোয় কেমন বিবর্ণ দেখাচ্ছে ওটা। রংটা একদিনেই এতটা জ্বলে গেল কি করে? আলগা রং ছিল। কাপড়টা উপর থেকে নরম দেখালেও আসলে খড়খড়ে, বুঝলি? অত সফিস্টিকেটেডও না, সব নকল নকল। আপন মনে স্বগতোক্তি করে সারন্ধা। ঝিনুক হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে খপ করে সারন্ধার হাতটা ধরে নেয়। তোর হাতে লেগেছিল, ওঠেনি তো রংটা? নকল রং চটে গেছে, তাই আসল রং, বুঝলি? হাসিটা ধাক্কা খেতে খেতে দেওয়াল থেকে দেওয়ালে ঘুরে বেড়ায়। বাড়িটা এতটা নিস্তব্ধ কেন? কাজের লোকগুলো সব গেল কোথায়? সারন্ধা যেন এতক্ষণে জেগে ওঠে। ঘুমের রেশ কেটে গিয়েছে তার। ঝিনুকের গলার স্বর এরকম ছিল না তো। আর এই বিকট তেলচিটে গন্ধটা বেরোচ্ছে ওর গা থেকে, ঠিক ওই রাস্তার বাচ্চাটার মতো। কি হলো তোর? বসে বসে হঠাৎ চিৎকার করে উঠলি কেন? ওই ঝিনুক তার কাঁধ ধরে জোরে জোরে ঝাঁকাচ্ছে। এত কাছ থেকে দামি ফ্লোরাল পারফিউমটার হালকা গন্ধ দিব্যি নাকে এসে লাগছে। সারন্ধা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ঝিনুক উঠে বেডসাইড টেবিল থেকে জলের বোতলটা এনে হাতে দিতে ঢক ঢক করে জল খেয়ে কিছুটা ধাতস্থ হয় সে। দমাটকানো গলায় হঠাৎ বলে ওঠে, তুই একটু ওই চেয়ারে গিয়ে বস তো। তোর ওই কি যেন বলে, কি মেখেছিস কি? আমার গা গুলিয়ে উঠছে। সর। আমার পারফিউম? ঝিনুক যেন আকাশ থেকে পড়ে। একটু আহতও হয়েছে মনে হয়। তুই তো এটা আগের বছর দিয়েছিলি ফ্রেন্ডশিপ ডেতে, মনে নেই তোর? আরে সেই নিয়ে মস্ত বড় পোস্ট করলি সোশ্যাল মিডিয়ায়। ওই, তোর কি শরীর খারাপ লাগছে নাকি? কি রে? দিদি, ব্রেকফাস্ট দিয়েছি টেবিলে। ঘরের দরজা থেকে জ্যোৎস্না উঁকি মারল। মেয়েটার বড্ড কৌতূহল।
লোকজন এলেই উঁকিঝুঁকি মারার স্বভাব আছে। ঝিনুক ছটপট উঠে পড়ে। সারন্দা আগেই দরজামুখো হয়েছে। হাত থেকে লম্বা বেগুনি জামাটা মাটিতে লুটোতে লুটোতে চলছে। খাবার দিয়েছে, খাবার খাবার। আধো গলায় বলতে বলতে উদ্ভ্রান্তের মতো টলতে টলতে হাঁটছে এই সময়ের একজন সেলিব্রিটি লেখিকা। একটু খুঁড়িয়েও চলছে কি। ডাইনিং টেবিলে ওর থেকে একটু দূরেই বসল ঝিনুক। অদ্ভুত আচরণ করছে আজ সারন্দা। কালকের পাবলিক কেলেঙ্কারির কোনো সুরাহা হয়নি এখনো। অন্য সময় হলে মেয়েটা... কি রে, তোর চিন্তা হচ্ছে না? এত পরিপাটি খেয়াল রাখিস নিজের ইমেজের, আর আজকে নিউজ পেপারে ছাপবে না ভাবছিস? কাল রাত্রেই তো দেখলাম সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়ে গেছে। তা নইলে কি আমি আর এত সকালে ছুটতে ছুটতে... থেমে গেছে ঝিনুক। মুখ বিস্ময়ে আস্তে আস্তে ঝুলে হাঁ হয়ে গেল তার। এই রুটিটার... টোস্টে নাক ডুবিয়ে চোখ বুজে শুঁকছে সারন্ধা, যেন স্বর্গীয় কোনো আতরে পুঁত হয়ে তুরীয় আনন্দ লাভ করছে মেয়েটা। সারন্ধা মানে তো নিখুঁত ডাইনিং এটিকেট, পাবলিক ডেকোরাম। এই 4 বছরে সোশ্যাল মিডিয়ার উঠতি লেখক থেকে জাতীয় সম্মান পাওয়া সেলিব্রিটি হয়ে ওঠার রাস্তায় প্রায় কোড়া থেকে সঙ্গে আছে ঝিনুক। নিজের মধ্যমানের অতীতকে লেবে মুছে কিভাবে ঝকঝকে বনেদি করে তুলতে হয় এই মেয়েটা কান ধরে শেখাতে পারে। সেই সারন্ধা এখন 2 পা তুলে চেয়ারে বসে আছে। চেয়ারগুলো বড়, ফ্ল্যাটের পুরনো বাংলো সাজের অ্যান্টিক ফার্নিচারের সঙ্গে খাপ খাওয়াতে অর্ডারি পেল্লায় সেগুন কাঠের কেদারা সব। তাতেই উবু হয়ে বসে 2 হাতে একটা পাউরুটি কোকরাসে চিবোচ্ছে সারন্ধা। কি সুন্দর গন্ধ! বাঁ হাতে খাবলা করে সামনের প্লেটে রাখা ওয়াটার পোচটা নিয়ে আস্ত করে মুখে ঢুকিয়ে দিয়েছে মেয়েটা। ফোলা গালের কষ পেয়ে উপচে পড়ছে ডিমের কুসুম। ঝিনুকের গায়ে কাঁটা দিয়ে উঠল। ঘেন্নায় না ভয়ে? সারন্দার মাথা খারাপ হয়ে গেল নাকি? নাকি ওকে ভয় দেখাতে ইচ্ছে করে করছে এরকম? না না, একা একা থাকে, কিন্তু সারন্ধা এতটাও পলকা নয়। ঝিনুক কেজো গলায় জোরে বলে উঠল, সারন্ধা, জলের রাত্রি প্রকাশিত হয়েছে এখনো 1 মাসও হয়নি। বুঝতেই পারছিস, ইমেজ খারাপ করার এটা ঠিকঠাক সময় একেবারেই নয়। দেখ, তুই কিন্তু ভুলে যাস না, ধৃতরাষ্ট্র বর্মার কালের পাতালও কিন্তু এই গত সপ্তাহে বেরোলো। ও আবার নাকের ডগা থেকে পুরস্কারটা হাতিয়ে নিয়ে যাক চাইছিস না নিশ্চয়ই? সারন্ধা থমকে গেছে। 2 হাতের ছেত্রে খাওয়া খাবারের টুকরোগুলো আলগোছে প্লেটে রেখে পা দুটো নামিয়ে মুখ তুলে তাকিয়েছে ঝিনুকের দিকে। বিহ্বল চোখে বুদ্ধির ছাপ ফিরে এসেছে। অবাক গলায় সে বলে, তুই কখন এলি? আসলে আমার এত খিদে পাচ্ছিল, কি সাংঘাতিক খিদে! সে তো বলতে বলতে আবার আনমনা হয়ে পড়ছিল সে। পরক্ষণেই চোখটা জ্বলে উঠল তার। পুরস্কার আমার সবকটা। ওই ধৃতরাষ্ট্র বর্মার আমি... সারন্দার মুখে স্বভাব বিরুদ্ধ কাঁচা খিস্তিটা শুনেই এতক্ষণে একটু খটকা লাগছে ঝিনুকের। স্ট্রেসে অনেক সময় এরকম হয়, সাময়িক পার্সোনালিটি চেঞ্জ। ডাক্তার বুদ্ধি দেখানোর মতো সিরিয়াস কিছু নাকি? সফল হয়ে থাকার আর্টটা সারন্দা এমনিতে মাখনের মতো ব্যবহার করে দৈনন্দিন জীবনে। আশপাশের প্রত্যেকটা মানুষের সঙ্গে ওর আলাদা আলাদা নিখুঁত নিটোল সম্পর্ক। কোনোদিন একটিও বেখাপ বা শব্দ শোনেনি। সারন্দা দত্তগুপ্ত সবার থেকে আলাদা, খুব সচেতন, সুচিন্তিতভাবে আলাদা। জলের রাত্রি বেস্ট সেলার হয়েই গিয়েছে, কিন্তু এই মুহূর্তে একটা ইমোশনাল মেলডাউন যদিও বা সামলানো যায়, পাঠক দুও দেবে এরম কাজ করলে কিন্তু কপালে দুঃখ আছে। ঝিনুক থমথমে গলায় বলে, সারন্ধা, একটু কড়া হাতে পরিস্থিতিটাকে ধরার সময় এসেছে। কাল বাচ্চাটাকে ওভাবে ঠেলে ফেলে দেওয়া, নাক কুচকে বাথরুমে ঢুকে বমি করা, ধৃতরাষ্ট্রের লবি কিন্তু বসে নেই। আমাদের এক্ষুনি একটা উল্টো গল্প ছাড়তে হবে বাজারে। মানে মানে ধর তোর ছোটবেলার কোনো অনটনের কাহিনী বাচ্চাটাকে দেখে হঠাৎ মনে পড়ে বেসামাল হয়ে গিয়েছিলি। বেশ রসিয়ে দরদ দিয়ে লিখতে হবে, বুঝলি? আমার ঠাকুরদার 5টা ভিন্টেজ বিদেশি গাড়ি ছিল,
তোকে বলিনি? মা বিলেত ফেরত ডক্টর, বাবা বিজনেসম্যান। আমি গরিব বাড়ি থেকে আসিনি ডার্লিং। সারন্দা ঠান্ডা চোখে কেটে কেটে বলল। ঝিনুক বিরক্ত হয়। ওহো, তাহলে কলেজ লাইফে কোথাও পথশিশুদের নিয়ে কাজ টাজ করতিস? বা 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 ধর তোর বাড়ির কাজের লোকের বাচ্চাটাকে পড়াতিস, সে কলেরায় মরেছিল, এই বাচ্চাটাকে দেখতে হুবহু তারই মতো, এই টাইপের কিছু একটা লিখে দে না। আরে বাবা, সাহিত্যে কি আমি না তুই? আচ্ছা, এক কাজ কর, না লিখে বরং একটা লাইভ কর, ইম্প্যাক্ট বেশি হবে। সারন্দার হাতে ধরা জামাটা টেবিলের উপর রাখা, সেটা একবার আলতো করে ছুঁয়ে ঝিনুক বলে, আর সাধারণ কিছু পড়িস, বুঝলি, ম্যারমারে টাইপের। এটা কি নিয়ে ঘুরছিস তখন থেকে? এ হে, কি ফেলেছিস? চ্যাট করছে তো। সারন্দা কিছু না বলে কেবল হামলে পড়ে জামাটা টেনে নিল। চোখ বড় করে কিছু একটা বলতে যাবে, এমন সময় জ্যোৎস্না এসে দাঁড়িয়েছে, হাতে ফোন। সারন্দার ফোন বাজছে। সর্বক্ষণ পকেটে ফোন নিয়ে ঘোরা মানুষটা আজ খাবারের গন্ধ পেয়ে ওটা বেডরুমে ফেলে এসেছিল বোধহয়। এতক্ষণে ভাইরাল ভিডিওটাতে আরও কতগুলো ভিউ বাড়ল কে জানে। ঝিনুক উৎকণ্ঠা চেপে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সারন্দা কেমন বেকুবের মতো ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। এদিকে ফোনটা একটানা বেজেই চলেছে। এই যে দিদি। জ্যোৎস্না হাত বাড়িয়ে কলটা রিসিভ করে দিল। অপ্রস্তুত হেসে অস্বাভাবিক চড়ে চেঁচায় সারন্দা ফোনের মধ্যে। হ্যালো? হ্যাঁ হ্যালো, আমি দিগক্ষরা বলছি রে। ওই পাশের কণ্ঠস্বরও গম গম করে ওঠে। জ্যোৎস্না বোধহয় ভুল করে স্পিকার ফোন চালু করে দিয়েছে। সারন্দার কিন্তু কোনো হেলদোল নেই, ও কানে ফোন ঠেকিয়েই কথা চালিয়ে যায়। শোন না, তোর কালকে কিছুক্ষণ সময় হবে রে, এক জায়গায় আনতাম তাহলে তোকে। যে প্রিন্টটা দেখিয়েছিলি না, ওর ওপর কিছু খোঁজ খবর পেয়েছি। সে এক আশ্চর্যজনক ঘটনা। কি? এই জামাটার ব্যাপারে কোনো খবর পেলি? উত্তেজনায় সারন্দা ঝুঁকে পড়েছে ফোনের ওপর। হ্যাঁ, আমি তো এখন এখানেই রয়েছি। গ্রামটার খবর আমার একজন পরিচিত দিল। ব্লক প্রিন্টিং এর ওপর একটু অন্য ধরনের কাজ কারা করে তা খুঁজছিলাম। তারপর এখানে এসে তো একেবারে বোকা বনে গিয়েছি। গোটা গ্রামটাই নিজে হাতে ব্লক বানিয়ে ছেপে পাইকারি ব্যবসায়ী বা দোকানদারদের বিক্রি করে। গোটা গ্রাম, অথচ এটার কথা আগে কখনো শুনিনি। সেই ব্লক বানানোর পদ্ধতিও অদ্ভুত, জানিস তো? তোর এই ভাঙা মূর্তির প্রিন্টটা বোধ হয় এখানেই হয়েছে। কি করে জানলি? সারন্দার গলার স্বর কেমন ফ্যাস ফ্যাসে শোনাচ্ছে উত্তেজনায়। আরে বাবা, তুই দেখেই জানা, নিজেও বুঝতে পারবি। সেই একই রকম সিগনেচার ধ্যাবড়া প্রিন্টিং। কিছু টেকনিক্যাল বিশেষত্ব আছে, এই আর্ট ফর্ম নিয়ে যারা নাড়াচাড়া করে তারা বুঝবে। আর এখানকার কারিগরেরা অনামি গাঁত, একদম হত দরিদ্র রে, প্রায় চালচুলো নেই, তবুও তাদের আঙুলে যে কি আছে। নাম কি জায়গাটার? সারন্দা উত্তেজনায় ফোনের ওপর ঝুঁকে রয়েছে। ফোনের ওপারে দিগক্ষরার গলায় চিন্তার সুর। সেটা এক্স্যাক্টলি বলতে পারা মুশকিল রে। আমি খুঁজে খুঁজে এসেছি, রাস্তায় কোনো নাম লেখা সাইনবোর্ড জাতীয় তো কিছু দেখলাম না। এখানকার লোকজনও বড় একটা কইয়ে বইয়ে না। তুই আসছিস তো কালকে, নিজেই বুঝতে পারবি কি বলছি। ঝিনুক চট করে সারন্দার হাত খামচে ধরে বলে, কাল কেন, আজই চলে যা। কারিগরদের সঙ্গে একটা লাইভ করে ফেল। এমন গ্রামের কথা, এদের ট্যালেন্টের কথা লোকে জানবে না, কতক্ষণই বা লাগবে। যা যা, চলে যা। সারন্দা এক মুহূর্ত চোখ সরু করে ঝিনুককে দেখল। ঝিনুকের হঠাৎ দম আটকে এলো। সারন্দার মুখটা কেমন বিদঘুটে লাগছে, যেন ইহজন্মে রূপচর্চার ছোঁয়াও পড়েনি ওই খসখসে মুখে। ওই জোড়া ফুরুটা কখনো দেখেছে বলে তো মনে পড়ছে না। হারিয়ে যাওয়া ইমেজ পুনরুদ্ধারের এমন একটা সুযোগ মেয়েটা কিন্তু কোনো বেগুর পাই করল না। ওর দিক থেকে মুখ ফিরিয়ে হাতে ধরা জামাটা একবার গালের কাছে এনেই থমকে দৃঢ় গলায় ফোনে বলল, কত দূরে? আজকে যাওয়া যাবে? কলকাতা থেকে বেশি দূরে নয়, ঘন্টা তিনেকের পথ, বাই রোড। 11টা নাগাদ বেরিয়ে পড়লেও দুপুর পৌঁছে যাবি। আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। জামাটা পরে আসবো। অনর্থক কথাগুলো বলে ফোনটা রেখে দেয় সারন্দা।
ঝিনুক তখনই ঠিক করে নিয়েছে একে একা পাঠানো যাবে না। রঞ্জনকে পাওয়া গেল না। কাল বাড়ি ফিরেই তার ধুম জ্বর। ঝিনুক নিজেই তাই দৌড়ঝাঁপ করে খাবার দাবার আনিয়ে বেরোনোর ব্যবস্থা করে নিয়েছে। সারন্ধা এই ফাঁকে এক প্রস্ত ঘুমিয়ে নিচ্ছিল। শরীরটা সত্যি ভালো নেই মনে হয় মেয়েটার। সব সামলে ওকে ডাকতে গিয়ে ঝিনুক থমকে যায়। সারন্ধা কখন উঠে পড়ে জামা কাপড় পরে একদম ফিটফাট। কিন্তু এত রোগা লাগছে কেন ওকে? এই কিছুক্ষণ আগেও তো এতটা হাড়কিলে লাগছিল না। বেগুনি সবুজ একটা জামা পরেছে সারন্ধা। এক নজরে বোঝাই যাচ্ছে না এটাই সারন্ধার হাতে হাতে সর্বক্ষণ ঘুরতে থাকা ওই কালচিটে নোংরা মতো জামাটা। এখন কি জেল্লা খেলছে ওটায়। সোনালি রঙে একটা মোটিভ ছাপানো লম্বা জামাটা জুড়ে এই অল্প আলোতেও ঝকঝক করছে ওটা। কিন্তু সারন্ধাকে যে জামাটা মোটেই মানায়নি। আর এত অদ্ভুত মেকআপ করেছে কেন মেয়েটা? চড়া সাদা রঙে মুখটা ভূতের মতো লাগছে। ঠোঁট বেয়ে জ্যাবরা করে কটকটে লাল রং মেখে বিভৎস দেখাচ্ছে। ঝিনুক বেকুব বনে যায়। এ কি, তুই এরকম যাত্রা দলের সং সেজেছিস কেন? মরণ, মেয়ে মানুষের চোখে ভালো জিনিস হয় না না? সারন্ধা দত্তগুপ্ত গ্রাম্য টানে মারি বের করে হাসে। তারপর একটা চরকি পাক দিয়ে জামার প্রান্ত দুটো দুহাতে ছড়িয়ে দাঁড়ায়। কেমন সিনেমার হিরোইন হিরোইন লাগছে দেখ আমার। দিগক্ষরা ম্যাপে যে লোকেশন পাঠিয়েছে সেখানেও জায়গাটার কোনো নাম নেই। একটা মস্ত নামহীন গ্রাম। আসতে আর ঘন্টাটাক বাকি। ঝিনুক এক মনে গাড়ি চালানোর চেষ্টা করছে, কিন্তু পাশের সিটে উবু হয়ে পা ঢেকে বসা ঘুমন্ত মানুষটার দিকে তাকালেই নজর আটকে যাচ্ছে তার। আজকে ভোরবেলায় ছুটে আসার অন্যতম কারণ যে সারন্ধার গতরাত্রের মেসেজগুলো, তা নিয়ে আলোচনা করার সুযোগই পাওয়া গেল না। জামায় ভাঙা মূর্তির রহস্য, অদ্ভুত সব দৃষ্টিবিভ্রম, স্ট্রেস রিলেটেড কোনো সমস্যা হলো কিনা কে জানে। কোনো রকমের রং মুছিয়ে হাতে ধরে ঝাঁকিয়ে সম্বিত ফিরিয়ে ঠেলে ঠুলে গাড়িতে তোলা মাত্র আবার ঘুমিয়ে পড়েছে সারন্ধা। সিট বেল্ট বাঁধা আছে, কিন্তু এরকমভাবে গাড়িতে কে বসে? দুপুরের কড়া রোদ কাঁচ টপকে সারন্ধার মুখে এসে পড়েছে। রাস্তার দিক থেকে নজর সরিয়ে মাঝে মাঝেই চিন্তিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে নিচ্ছে ঝিনুক। জড়ো করা দুটো হাতি কোনোই পর্যন্ত খসখসে কালচে লাগছে, যেন গাঢ় রঙের জামাটার রং উঠে গায়ে লেগে ছড়িয়ে গেছে। কণ্ঠা বের করা উপসী চেহারায় দামি চকচকে পোশাকটা কি বিশ্রী রকমের বেমানান। রুক্ষ পাতামি চুলগুলো ঘুমন্ত খড়খড়ে মুখটায় উড়ে এসে পড়ছে। হাঁ করে ঘুমোচ্ছে সারন্ধা। মুখের কষ করিয়ে লালা পরে ভিজিয়ে দিচ্ছে সিটের দামি লেদার। ঝিনুকের গা গুলিয়ে উঠল। একবার মনে হচ্ছে গাড়ি নিয়ে সোজা কোনো মানসিক রোগের হাসপাতালে নিয়ে ওঠা উচিত। রাতারাতি এই পরিবর্তন স্বাভাবিক হতে পারে না। কিন্তু কিছুই করা হলো না অবশ্য। করজ বড় পালায় গন্তব্য এসে পড়ল। দিগক্ষরাকে সারন্ধার সোশ্যাল অ্যালবামে দেখেছে ঝিনুক। চিনতে অসুবিধে হলো না। রাস্তার এদিকটায় বড় একটা মাইল ফলক চোখে পড়েনি। দিগক্ষরা নির্জন রাস্তার পাশে দাঁড়িয়ে না থাকলে সোজা ড্রাইভ করে বেরিয়ে যেত। রাস্তায় গাড়িটারিও অবশ্য বেশি নেই। দিগক্ষরা হাত দিয়ে চোখ আড়াল করে এগিয়ে এলো। গাড়ি আর যাবে না, ঘুরিয়ে এই ঝোপটার পাশে রেখে দাও। ছায়া আছে, তেতে উঠবে না। কড়া রোদ। ঝিনুক একটা স্কার্ফ পেঁচিয়ে নিয়েছে গাড়িতেই। সারন্ধা এর মধ্যেই হুট করে গাড়ি থেকে নেমে পড়েছে। ঝিনুক গাড়ির মুখ ঘোরাতে ঘোরাতে নজর রাখছিল। পা ছাপানো বেগনে সবজি ম্যাক্সি টপটা বেয়ে কটকটে রোদে ময়ূরকণ্ঠী আলো যেন পিছলে নামছে। বাঁ কাঁধ থেকে খসে খসে পড়ছে ওর ঢলঢলে জামাটা। রোদে পোড়া চেলা কাঠের মতো দেখাচ্ছে ওকে। কিন্তু তাতেও সারন্ধার অবশ্য তাপ উত্তাপ নেই। ঘুরে অবাক মুখে দাঁতে নখ চিবোতে চিবোতে একটা ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল সে। ঝিনুক তড়িঘড়ি নেমে দিগক্ষরার পেছনে ছুটল। এদিকটায় রাজ্যের ঝোপঝাড় ঘন হয়ে উঠেছে। ওরা দৃষ্টির বাইরে গেলে খুঁজে পাওয়া মুশকিল হবে। ফোনের টাওয়ারও নেই। লাইফের ভবিষ্যৎ চিন্তা করতে করতেই ঘন গাছপালার পাঁচিল পেরিয়ে ওরা এসে দাঁড়ালো একটা গ্রাম্য মেঠো পথের সামনে। সামনেই সারি সারি মাটির খড়ো চালা ঘর।
ছড়িয়ে ছিটিয়ে কত মানুষ এক মনে কাজ করছে। এক জায়গায় দড়ি টাঙিয়ে কাপড় শুকোনো হচ্ছে, বড় বড় মাটির গামলায় কাপড় চুবিয়ে রং ধরাচ্ছে কেউ, আবার তাওয়ায় বসে রং বেরঙি গজ কাপড়ে ব্লক বসিয়ে ধপাধপ ছোপ মারছে অনেকে। কাটা, সেলাই, আগাগোড়া পোশাক বানানোর পুরো হুজ্জুতিটাই চোখের সামনে দেখতে পাচ্ছে ওরা। এখানে কারো যেন দম ফেলার ফুরসতটুকু নেই, কেউ মুখ তুলে তাকায়ও নি একবার ওদের দিকে। একটা মৃদু গুঞ্জনের আওয়াজ শোনা যাচ্ছে চারপাশে। ঝিনুক কান খাড়া করে শোনে, ঠোঁট নড়ছে না কারো, কিন্তু সব কজন গুনগুনিয়ে কি একটা সুর গেয়ে চলেছে একসাথে। ঝিম ধরানো সুরটাও পাক খেয়ে ছড়িয়ে পড়ছে ঘন গাছের ভেজা ভেজা ছায়ায়, কেমন শরীর ছেড়ে দিচ্ছে। তাও ঝিনুকের চোখে কি যেন বিসদৃশ ঠেকে, কি যেন একটা বড় গোলমাল আছে সামনের ছবিটাতে। দেখছিস, এই সেই নামহীন কারিগরদের গ্রাম। গ্রামে এমনকি চাষাবাদটুকুও কেউ করে না, সব এই কাপড়ের রং ধরানোর কাজ করে। এই গ্রামটার আরও একটা অদ্ভুত গল্প আছে জানিস, তবে তার আগে তোদের সেইটা দেখাই, আয়। বলে দিগক্ষরা এগিয়ে গেল একদিকে। কয়েকজন বসে একটা কুচকুচে কালো কাঠের কুড়ি কেটে ছোট ছোট টুকরো বানাচ্ছে, আরও কয়েকজন ছেনি দিয়ে ঠুকে ঠুকে টুকরোগুলোই বিভিন্ন নকশা ফুটিয়ে তুলছে। দিগক্ষরা একটা টুকরো হাতে তুলে নিয়ে বলল, ব্লক বানাচ্ছে, লক্ষ্য কর। নকশাগুলোর আউটলাইনটা ইচ্ছে করেই ভোঁতা বানানো হচ্ছে। এটা এদের অন্যতম বৈশিষ্ট্য বলতে পারিস, তাতেই প্রিন্ট ওরকম অপরিচ্ছন্ন হয়। কিন্তু এই জামার প্রিন্ট তো অপরিষ্কার নয়। ঝিনুক সারন্ধাকে আপাদমস্তক দেখে। মেয়েটা যত নিষ্প্রভ হয়ে যাচ্ছে, ক্ষণে ক্ষণে ততই যেন উজ্জ্বল হয়ে চলেছে কাপড়টা। বেগুনি সবুজ আভা ঠিকরে বেরুচ্ছে, উজ্জ্বল সোনা রঙে তীরের ফলার মতো ঝকঝকে ছবির প্রিন্ট। একদম ঠিক। এই দেখ, এই দেখ তোর ব্লকটা। দিগক্ষরা মাটি থেকে একটা কালো টুকরো হাতে তুলে নেয়। ঠিক তোরটাই নয়, তবে এই সবকটাই তো একই রকম প্রায়। সে সিগনেচার ধ্যাবড়ানো নকশা, ভাঙা মূর্তি একটা, যেমনটা তোর পাঠানো ছবিতে দেখিয়েছিলি, যেমনটা তোর জামাই ছিল। এখন নেই অবশ্য। দেখ দেখ কত স্পষ্ট হয়ে উঠেছে ছাপগুলো। মূর্তিটার ডিটেলস দারুণ বোঝা যাচ্ছে না এখন? দেখ দেখ। দিগক্ষরার বেখাপ্পা উৎসাহের সামনে সারন্থা শুধু বোকা হাসে। একটা দাওয়ায় বসে পড়ে আনমনে একটা কাপড়ের কোণ খুঁড়ছে সে। আধো গলায় খালি বলে, খিদে লাগে। দিগক্ষরা ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সারন্ধার জামার এক প্রান্ত নিজের হাতে তুলে নিয়ে উত্তেজনায় খুঁটিয়ে কি যেন দেখছে সে। ঝিনুক অধৈর্য হয়ে বলে, এখন বোঝা যাচ্ছে মানে কি? দেখতেই তো পাচ্ছ সারন্ধা অসুস্থ, ওর শরীরটা একেবারেই ভালো নেই। এত দূর টেনে এনে তুমি একটু খোলাখুলি বলো তো ভাই। আসল রং বোঝা যাচ্ছে ঝিনুক, জামাটা কেমন ঝলকাচ্ছে দেখছো না? আর মূর্তিটা আমিও এত পরিষ্কারভাবে এই এখন দেখছি। চোখ নেই, দোকান কাটা, ঠিক আমাদের সারন্ধার মতো, মাথা ভাঙা। মুখটা অর্ধেক আছে, অর্ধেক নেই। মূর্তিটার মুখেও বোধ হয় আগে একটা মুখোশ ছিল, বুঝলে? ওপরাতে গিয়ে চামড়া শুদ্ধ। তোমরা সবাই মিলে মস্করা করছো নাকি? এই সারন্ধা, ওঠ, চল বাড়ি চল। দিগক্ষরা হঠাৎ ভাব বদলে শান্ত গম্ভীর হয়ে গুছিয়ে বসে মাটিতে। আরে ভয় পাচ্ছ নাকি? গল্পটাই তো শুনলে না, এই গ্রামের গল্প। বাইরের রাস্তায় মাইল ফলকে গ্রামটার নাম নেই, দেখনি? আসলে গ্রামটাই তো ছিল না এখানে। এই যতজনকে দেখছো এখন সামনে, এই কজনই আছে এখানে, এরাই গ্রাম, আর কেউ নেই আর। ঝিনুক সন্দিগ্ধভাবে সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা 25 মানুষের দিকে তাকায়। সবাই যন্ত্রের মতো নিজের কাজ করে যাচ্ছে। এতক্ষণেও কেউ ওদের দিকে তাকায়নি। দিগক্ষরা তুলে তুলে বলে চলেছে, এরা সেই অর্থে ভবঘুরে,
বুঝলে ঝিনুক, এদের দলটা কখন কোথায় থাকে তাতে কে এসে জোটে আর কে কখন ঝরে যায় কেউ জানে না, এমনকি ওরা নিজেরাও জানে না, খেয়ালও করে না বোধ হয়। দৈবাত হাইওয়ে দিয়ে চলতে চলতে কোথাও বিনা কারণে গাড়ি থেমে গেলে পথের ধারে ঝুপসি গাছপালার ফাঁকে যদি গুনগুন শুনে খুঁজতে যাও, এদের দেখা পেলেও পেতে পারো, যেমন যেমন আমি পেয়েছিলাম। তখন এরা কাপড়ের কাজ করছিল, এই এই এখন যেমন দেখছো। আমিও ব্লক প্রিন্টের ইতিবৃত্ত নিয়ে কাজ করছিলাম, তো তাই সেটাই ওরা শুনতে পেল। হয়েও গেল ওরকম, যে যেমনটি ভাবে ওরা সেই ভাবনা থেকে রং নিয়ে নিজেদের সেই ঢঙে ছুপিয়ে নেয়, বুঝলে? কারিগর ওরা। দেখবে কখনো এক মনে মাটির পাত্র তৈরি করছে, তো কখনো মাছের জাল বুনছে। কেউ আবার দেখে সারি সারি মানুষ বসে মেটে ঘরের ছায়ায় কাগজে তুলির টান দিচ্ছে, যার মন যেদিকে টানে আর কি, ওরা তাকে সেই দৃশ্যই দেখায়। এত শত আগে জানতাম না, পরে বুঝেছি। ওরা অবশ্য সবাইকে দেখা দেয় না, ওদের দেখতে গেলে কারো অনিষ্ট চাইতে হয়, আনমনে ভীষণ ভীষণভাবে চাইতে হয়। ঝিনুকের গলা শুকিয়ে আসছে, কি ভয়ানক পরিশ্রান্ত লাগছে হঠাৎ করে। আমিও তো সেই ভাবতে ভাবতেই আসছিলাম সারন্ধা দত্তগুপ্তর কথা, সেই নেমখারাম মেয়েটার কথা যে আমার বাড়িতে থেকে স্কুল শেষ করেছিল, কারণ কলকাতা শহরে মেয়েকে বড় স্কুলে পড়ানোর জন্য শিফট করার মতো তার ফ্যামিলির আর্থিক সংস্থান ছিল না। 5 বছর আমার মা তাকে চুল আঁচড়িয়ে খাইয়ে স্কুলে পাঠিয়েছে নিজের আরেক মেয়ের মতো। তারপর সেই মেয়ে ভালো রেজাল্ট করে ভালো কলেজে ভর্তি হয়ে আরও ভালো ভবিষ্যতের দিকে পাড়ি দিল। নতুন বড়লোক বন্ধু সব, তখনও এত ব্রাত্য হয়ে যায়নি। একই কলেজে পড়ার সুবাদে আলগা একটা ভাব রাখত। শনি রবিবার হোস্টেলে না থেকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করত। আমার মা নিজের হাতে ওর সপ্তাহের সব কাপড় জামা কেচে শুকিয়ে ব্যাগে গুছিয়ে দিত সোমবারের জন্য। অথচ সেই মায়ের ক্যান্সারের খবর পেয়েও এত বড় সাহিত্যিক একবার ফোনটুকুও করেনি। মা চলে যাওয়ার খবর পেয়েও নয়। ঝিনুক টলতে টলতে সারন্ধার সামনে আসে। মেয়েটাকে মুহূর্তে মুহূর্তে আরো রোগা লাগছে। ওর হাত ধরে টেনে তুলতে ঝিনুকের বিন্দুমাত্র বেগ পেতে হলো না, কিন্তু পেছন ফিরেই তার পা জমে যায়। এই এক পলকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কারিগরেরা কখন তাদের ঘিরে রাস্তা জুড়ে বসে পড়েছে। তাদের টপকে যাওয়া দুঃসাধ্য। কেউ কিন্তু এখনো মুখ তোলেনি, যেন বরাবর এখানেই বসে তারা এক মনে কাজ করে যাচ্ছে। আমরা মার্কামারা মধ্যবিত্ত ছিলাম ঝিনুক। নিজের অসাধারণ ভবিষ্যতের গল্প লিখতে গেলে বোধ হয় অমন অতি সাধারণ অতীতের পাতাগুলো ছিঁড়ে ফেলাই রেওয়াজ। তবু অবাক হয়েছিলাম, জানো, বিস্ময় থেকে দুঃখ থেকে রাগ, অনটনের প্রতিটা চিহ্নকে এত ঘেন্না করতো ওই আপাদমস্তক অভাবী মেয়েটা। দ্যাট পুয়ার গার্ল, হোয়াট আ পুয়ার গার্ল। তিকক্ষরার খ্যাসখ্যাসি গলায় ব্যঙ্গ চুইয়ে হাসি ঝরে পড়ে। ঝিনুক শুনল সারন্ধা উবু হয়ে বসে পা চুলকোতে চুলকোতে বলছে, চাটি মুড়ি দেও বৌদি, খিদে লাগে। ঝিনুকের মাথাটা হঠাৎ ঘুরে গেল। অন্ধকার চারিদিক। ঝিনুক দিদি, উঠে গেছো? মেয়েটা দরজা দিয়ে উঁকি দিচ্ছে। জ্যোৎস্না, এ তো সারন্ধার ফ্ল্যাট। সেইভাবে শুয়ে আছে কেন? ঝিনুক ধরপড়িয়ে উঠতে গিয়ে ব্যথায় কোঁকিয়ে উঠল। হাতে সুচ ফুটিয়ে চ্যানেল করা রয়েছে। বিছানার পাশে স্ট্যান্ডে ট্রিপ চলছে। সারন্ধা কোথায়? আমার কি হয়েছে? ঝিনুক আবার শুয়ে পড়ে। কি একটা যেন মনে পড়ার দরকার,
কোথায় যেন গিয়েছিল তারা? ঘরটা বড্ড কুমোট লাগছে। জানলা দরজাগুলো সব বন্ধ কেন? কটা বাজে রে? জ্যোৎস্না পায়ে পায়ে ঘরে আসে। সাবলীল হাতে তার গায়ের চাদর টেনে ট্রিপের নলটাকে গুছিয়ে দেয়। উঠো না দিদি, দিগু দিদি একদম উঠতে বারণ করে দিয়ে গেছে। রোদে গরমে স্টিরোক হয়ে গেছিল তোমার। দিগু দিদি তোমাদের দুজনকে গাড়ি করে দিয়ে গেল কাল। ডাক্তার এসে নল দিয়ে ওষুধের ব্যবস্থা করলো। ঘুম না ভাঙলে তোমাকে ডাকতে বারণও করেছিল, তাই ডাকিনি। এই সবে 8টা বাজে রাত। ঝিনুক প্রাণপণে মনে করার চেষ্টা করে। সানস্ট্রোক হয়েছিল আমার? বলিস কি রে? কাল কাল থেকে ঘুমোচ্ছি। তোর দিদি কোথায়? দিদি ওই সোফার ঘরে টিভি দেখছে। সারন্ধা টিভি দেখছে? হাঁ হয়ে যায় ঝিনুক। এই ফ্ল্যাট সাজানোর সময় জোর জবরদস্তি তাকে দিয়ে টিভি কেনাতে হয়েছিল, তাও স্রেফ বসার ঘরটা ন্যাড়ামুড়ো লাগবে বলে। নতুন নতুন তো, তার উপরে দিদির খবরটাই দেখাচ্ছে গো একটা চ্যানেলে। সেই দেখছে কার্পেটে বসে হাঁ করে। জ্যোৎস্না খুশি খুশি গলায় জানালো, ব্যস্ত হাতে ভারী পর্দাগুলো খুলে দিতে দিতে। খটকা লাগছে। মেয়েটার এই উচ্ছ্বাসের কারণ কি? ঝিনুক ভুরু কুচকে সাবধানে বলে, নতুন নতুন মানে? সারন্ধার আবার কোন খবর দেখাচ্ছে টিভিতে? ওই যে গো, কোথায় গিয়ে কোন রাস্তার বাচ্চাকে ঠেলে ফেলে দিয়ে তার উপরে এক তুলে এসেছে না, সেইটাই দেখাচ্ছে। একমুখ হাসি নিয়ে ঘরে এটা সেটা আলকোচে কোচাচ্ছে জ্যোৎস্না। যেন ভারী মজার একটা কথা হচ্ছে। আর মনিব সম্বন্ধে কথা বলার এইটাই বা কি ধরন? ঝিনুক একটানে হাত থেকে ট্রিপের টিউবটা খুলে টলমল পায়ে বসার ঘরের দিকে ছোটে। কাল গোটা একটা দিন গেছে, আজকেও রাত হতে চলল। মিডিয়া খবরটার কি করে ফেলেছে কে জানে। বসার ঘরে এসেই থমকে গেল ঝিনুক। সারন্ধা কার্পেটে বসে আছে। বসার ধরনটা অদ্ভুত, কেমন আধা উবু হয়ে সোফা ঘেঁষে বসে আছে মাটিতে। মুখটা খোলা, হাঁ করে টিভির দিকে একদৃষ্টে চেয়ে আছে। চোখের পলক পড়ছে না। কোত্থেকে আবার একটা ময়লা কাপড় না কি এনে মাথায় মুড়ে বসেছে। তারস্বরে চলছে টিভি। ঝিনুক অতি কষ্টে চোখ সরিয়ে সেই দিকে ঘুরল। সারন্ধার একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছে অনবরত। দেখে মনে হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া। এইসব কি বলছে সারন্ধা? বিচিত্র মুখভঙ্গি করে উচ্চকিত গ্রাম্য টানে কি সব হাবিজাবি বলছে। ইস, কি বলছে সব বোঝাও যাচ্ছে না। তার খবরে কি বলতে চাইছে সেটা একদম চোখের সামনে বড় বড় লাল অক্ষরে জলজল করছে। কলকাতার প্রখ্যাত সাহিত্যিক সারন্ধা দত্তগুপ্ত গতকাল লাইভে এসে বিকৃত গ্রাম্য টানে ক্ষমা চেয়ে গ্রামাঞ্চলের মানুষকে হাস্যাস্পদ করার চেষ্টা করে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন। আগের দিনের ঘটনা সবার মনে ছিল। এই কীর্তিকলাপে সারন্ধা দত্তগুপ্ত ব্যাপকভাবে ট্রোলড হচ্ছেন। ওর সমস্ত বই বয়কট করার ডাক দিয়েছেন পাঠকদের একাংশ। এসবেরই কাটাছেড়া করতে চ্যানেল স্টুডিওতে উপস্থিত হয়েছেন কয়েকজন বোদ্ধা। শহরকেন্দ্রিক সাহিত্য সেবা, গ্রাম্য ভাষার ট্যাবু, হ্যান ত্যান নিয়ে তুমুল আলোচনার ফাঁকে ঝিনুকের দৃষ্টি পিছলে চলে এলো সারন্ধার দিকে। ওর অবোধ হাসি, বিস্ফারিত চোখ, খসখসে খড়িয়ে ওঠা গালে অন্ধকার ঘরে 52 ইঞ্চি টিভির সাদা আলো আঁকিবুকি কাটছে। এই দুবেলায় আরও রোগা হয়ে গেছে মেয়েটা। কণ্ঠা চোয়ালের হার এই আলো আঁধারিতেও আরও প্রকট হচ্ছে। মাড়ি ছাপিয়ে দাঁতগুলো অল্প বেরিয়ে আছে সারন্ধার। কি কুৎসিত দেখাচ্ছে ওকে। এতক্ষণে ঝিনুক খেয়াল করল ওর গায়ে এখনো সেই জামাটা। ওটা পরেই কাল সকালে সেই গ্রামটাই গিয়েছিল না? দিগক্ষরা ছিল, কি সব বলছিল। সেই অদ্ভুত কারিগরেরা তারা যেন কি সব পারে। সারন্ধার মাথার কাপড়টা আবঝালোয় নড়ে উঠেছে। চমকে ভালো করে তাকালো ঝিনুক। সারন্ধার উপাসে অন্ধকারে গা ঘেঁষে কে একটা বসে আছে না? ঠিক পাশে জমাট অন্ধকার হয়ে একদম ওরি আকৃতির কে একটা বসে আছে। ঝিনুক চোখ শুরু করে দেখার চেষ্টা করল। টিভির আলোতেও একদম বোঝা যাচ্ছে না মেয়েটাকে। হ্যাঁ, মেয়েই বটে। একটা কুচকুচে শাড়ি ধরনের কিছু জড়ানো, তারই আঁচলটা খুঁড়ে
সারন্ধার মাথায় ঢাকা দেওয়া রয়েছে। হঠাৎ সারন্ধা ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে, মুখে সেই মারি বের করা বুদ্ধিহীন হাসি। ঝিনুকের গা কেঁপে ওঠে। হৃৎপিণ্ডটা ধরফর করতে করতে মনে হচ্ছে গলার কাছে খাপটি মেরে উঠে এসেছে। লাইটের সুইচটা কোথায় মনে পড়ছে না কেন? ঝিনুক পিছোচ্ছে, সারন্ধা কোনো কথা বলছে না কেন? এই হয়ে এসেছে ঝিনুক দিদি। কানের কাছে হঠাৎ গলার স্বর শুনে অজান্তেই একটা চাপা চিৎকার বেরিয়ে আসে ঝিনুকের মুখ থেকে। জ্যোৎস্না দিদিকে নিতে এসেছে, আর একদিনেই হয়ে যাবে সব। আলো থাকলে দেখতে কেমন চমকাচ্ছে জামাটা। কি? এই তো দেখো না। জ্যোৎস্না খিলখিলিয়ে মুখ দিয়ে সামনের দিকে ইশারা করে দেখায়। ঝিনুক ভয়ে ভয়ে সামনের দিকে ফেরে। সারন্ধা ঠিক সেই রকম হাসি মুখেই হাঁটুতে 2 হাত ভর দিয়ে যেন অতি কষ্টে উঠে দাঁড়ালো। তার নিখুঁত ছায়ার মতো একইভাবে উঠে দাঁড়িয়েছে পাশের অবয়বটিও। এই নামমাত্র আলোতেও সারন্ধার পরনের জামাটা ঝলকাচ্ছে। তার বিভৎস হাড়গিলে দেহে তরল অসুয়ার মতো জড়িয়ে আছে যেন ওটা। আমি ফার্স্ট হয়েছি ঝিনুক দিদি। দিদি জেনে যেতে পারল না। মেয়েটার গলায় ব্যঙ্গ ঝরে পড়ছে। দিগুদি খুব ভালো পড়ায় জানো তো। অঙ্ক, ভূগোল সব কটায় ক্লাসে সবচেয়ে বেশি পেয়েছি। দিদি বলেছে এই বছর থেকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না। দিগুদি আর দিদুদাই সব খরচ দেবে। কে? ঝিনুকের গলা থেকে ফিস ফিসে শব্দগুলো নিঃশ্বাস প্রশ্বাসের মতো বয়ে ঘরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। তার চোখ এখনো ঘরের মাঝখানে ঝুঁকে দাঁড়িয়ে থাকা যমজ মূর্তিটার দিকে আটকে। সারন্ধার গায়ে টিভির ফ্যাট ফ্যাটে সাদা আলোর ছিটে বাড়ছে, কমছে, মর্গের ক্ষমাহীন ওভারহেড ল্যাম্পের মিটমিটে ধুকপুকির মতো। সারন্ধার ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা আরেকটা মানুষ। ঝিনুকের কপাল বেয়ে ঘামের রেখা নামে। ওটা মানুষ নয়, ধিতুদা, ধৃতরাষ্ট্র বর্মা। দিদির মতোই লেখে গো ঝিনুক দিদি। দিগু দিদিরই বন্ধু তো। সন্ধেবেলা আগে বেরিয়ে যেতাম না কদিন। আমাদের মতো ছেলে মেয়েদের কোচিং আছে ওদের, 1 পয়সাও নেই না। ওখান থেকেই তো রাতে স্কুলে যেতাম। দিদি জানে না, জানে রাগ করতো। সোমবার করে হাতের কাজ শেখাতো, ব্লগ বানানো, কাপড় ছোপানো। গ্রামটাতেও নিয়ে গেছে দিগু দিদি। গ্রাম? ও, সেই অদ্ভুত কারিগরের গ্রাম, যারা আসলে কারিগর নয়, অন্য কিছু। ঝিনুকের এই এতক্ষণে গায়ে কাঁটা দিয়ে উঠল। সে দেখল সারন্ধার পাশের ছায়াটা দীর্ঘ হচ্ছে। তার কালো আঁচলটা ঝোলকে সারন্ধার খুলি জড়িয়ে রেখেছে। ওর দেহটা আধো অন্ধকারেই একটু একটু করে আরো শীর্ণতর হচ্ছে, কঙ্কালসার হচ্ছে যেন। কি আশ্চর্য জানো ঝিনুকদি, রাস্তার পাশে ওটুক জায়গার মাঝে মাঝে কারা যেন ঘুরে ফিরে আসে। তারা এক এক সময় এক এক রকমের। নাম নেই, দেখোনি? আমার মনে হয় সত্যি হয়তো আমাদের পৃথিবীতে ওই জায়গাটুকু সবসময় থাকে না। কি জানি, ওই জায়গাটার আরো একটা গুণ আছে জানো। ওখানে নতুন কাউকে তৈরি করা যায়। আমরাও বানালাম একটা দেবতা। আমাদের কোচিংয়ের সবাই মাথা খাটে একটা নামও দিয়েছিলাম, কিন্তু ধিতুদা বলল নাম বরং নাই রাখলাম, সেই বেশ আলাদা রকমের হবে, তাই না? নাম নেই এমন দেবতা। তিনি কি কি করবেন সেসব ধিতুদাই ঠিক করে দিল। খুব ভালো ভূতের গল্প লেখে না ধিতুদা। আর দিগু দিদি কোম্পানির নাম বানালো। বললো এই দিদির যেমন লোভ, ঠিক অ্যাড দেখে জামা চেয়ে নেবে। হলো তাই, নামটা দেখেও। ফাইকেরিয়া, বৈকার্য, বিকার, বিকৃতি, ট্রান্সফরমেশন। বিড়বিড় করে স্বগতোক্তি করে ঝিনুক। সংস্কৃতে ছোটবেলায় বেশ ভালো নম্বর পেত সে, কিন্তু লেখক হয়েও সারন্ধা ধরতে পারেনি। পাওয়াটা অভ্যেস হয়ে গিয়েছে তার, গিয়েছিল। সামনের সারন্ধা এখন বেঁকে কুঁজো হতে হতে কুটলি পাকিয়ে বসে পড়েছে আবার। তার পাশে রাশি রাশি কাপড়ে মোড়া দীর্ঘ ছায়ামূর্তিটা ক্রমশ ছাদ ছুঁয়ে ফেলেছে। ঝিনুকের বিস্ফারিত দৃষ্টির সামনেই সারন্ধার দেহটা কুণ্ডলি পাকিয়ে জড়সড় হয়ে একটা কালো কাপড়ের পুঁটুলি হয়ে এলো। পাশের দীর্ঘ ছায়াটি সাবলীলভাবে ধীরে সুস্থে নিচু হয়ে সেটিকে কুড়িয়ে দরজার দিকে হেঁটে যাচ্ছে এখন। জ্যোৎস্না
বাইরের দরজা খুলে দিয়েছে। ঝিনুক যন্ত্রের মতো মাপা পা ফেলে ছায়ামূর্তির পেছন পেছন হাঁটে। দরজা দিয়ে বেরোনোর সময় তার দিকে তাকিয়ে মুচকি হাসে জ্যোৎস্না। এরপর ঝিনুককে নিয়েই ঝিনুকের গাড়িটা বাইরের পার্কিং থেকে বেরোবে, আর ঘণ্টা তিনেকের মধ্যেই পৌঁছে যাবে হাইওয়ের ধারে এক চিহ্নবিহীন এলাকায়। এই কদিন নিঃশব্দে ঝমঝমাট করে রেখেছিল যারা, আজ গভীর রাত্রে তাদের ফিরে যাওয়ার প্রহর। চুপচাপ জঙ্গলে ঝোপঝাড় থেকে সারি দিয়ে বেরিয়ে আসবে একদল কারা যেন। সেই দলের একদম শেষে তাল মিলিয়ে হাঁটবে একজন নতুন সদস্যা। তারপর কোথায় যাবে তারা কে জানে। ভবঘুরে দলটা কখন কোথায় থাকে, তাতে কে এসে জোটে আর কে কখন ঝরে যায় কেউ জানে না। ওরা নিজেরাও না, খেয়ালও করে না বোধহয়। জ্যোৎস্না আপন মনে গুনগুন করতে করতে ফ্ল্যাটের টুকিটাকি গোছায়। দিগু দিদি বলেছে কাল থেকে এখানেই কোচিং বসবে, আরও অনেক ছাত্রছাত্রী পড়বে। সারন্ধা দত্তগুপ্তের অনেক টাকা, তেমনই বড় মন। দিগু দিদিদের এনজিওর নামে যা লিখে দিয়ে গেছে তাতে অনেক গরিব ছেলেমেয়ের জীবন বদলে যাবে। ফিক করে হাসে মেয়েটা। দিদুদা কি বলে যেন? হ্যাঁ, ট্রান্সফরমেশন। শুনছিলেন মীনাক্ষী সেন শর্মার লেখা বই কার্য। গল্পের কথক সৌভিক, সারন্ধা ও বুড়ির ভূমিকায় পূজা, দিগক্ষরা দিতিপ্রিয়া, ঝিনুক মধুরা, জ্যোৎস্না দেবস্মিতা, উষাদির চরিত্রে দোলা, রতন শুভদীপ, মহিলা সুতপা এবং নিউজ রিপোর্টারের ভূমিকায় শুভ্রদীপ। গল্পের নাট্যরূপ, ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাশ গরুর চেঁচানিতে।